আমার নাম অদিতি এবং আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শোনার পর আপনার হৃদয় ও কেঁপে উঠবে। কখনো কখনো জীবন আমাদের এমন পথে নিয়ে যায় যেখানে আমরা কারো কাছ থেকে সাহায্যের আশা পর্যন্ত করি না। যখন আমি ২০ বছর বয়সে ছিলাম তখন আমার জীবন খুব সুখময় ছিল, কারণ সবকিছু ঠিকঠাক চলছিল। গরিবদের সাহায্য করতে আমার খুব ভালো লাগত এবং আমি কখনো কাউকে কষ্টে দেখতে পারতাম না। যখনই কাউকে কষ্টে দেখতাম আমার নিজের কষ্টের অনুভূতি হতো। বিয়ের আগে আমি একটি স্কুলে পড়াতাম। আমার মা তখন এই পৃথিবীতে ছিলেন না। যখন আমি ১২ বছর বয়সে ছিলাম তখন তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বাবা ছিলেন, যার বড় ব্যবসা ছিল, তাই আমাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না। চাকরি করা এবং শিশুদের পড়ানো আমার শখ ছিল। আমি কোনো বাধ্যবাধকতার কারণে চাকরি করতাম না, কেবল নিজের শখের জন্য করতাম। আমার বড় ভাইয়ের এখনও বিয়ে হয়নি, কিন্তু বাবা তার জন্য মেয়ে খুঁজছিলেন। বাবা আমাকে অনেক ভালোবাসতেন এবং আমি তাকে আমার বিয়ের জন্য মানা করেছিলাম, কারণ আমি তখন বিয়ে করতে চাইনি। আমি আমার পড়াশোনা শেষ করেছিলাম এবং এখন কিছুদিন কাজ করে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। আমার বাবা সব সময় আমার কথার মূল্য দিয়েছেন। তিনি আমার ভাইয়ের জন্য একটি ভালো মেয়ে খুঁজে পেয়েছিলেন এবং এইভাবে আমার ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। ভাবি বাড়িতে আসার পর আমি খুব খুশি হয়েছিলাম। আমি ভাবতাম যে আমি একজন সঙ্গী পাব, কিন্তু ভাবি তাদের নিজের জগতে মগ্ন থাকতেন এবং কখনো আমাকে বোঝার চেষ্টা করেন। বাবা বেশিরভাগ সময় তাদের ব্যবসায় ব্যস্ত থাকতেন এবং ভাইও বাবার সাথে কাজে লেগে থাকতেন। আমিও আমার স্কুলে যেতাম, কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পথে আমি একটি নির্দোষ মেয়েকে পেলাম যে খুব কাঁদছিল। সে রাস্তার ধারে বসেছিল এবং আমি জানস্টে আটকে ছিলাম। যখন আমার চোখ তার উপর পড়ল, দেখলাম সে প্রায় ১৫ বছর বয়সী এবং দেখতে খুব সুন্দর। আমি আমার গাড়ি থেকে নেমে তার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম সে কেন কাঁদছে। সে বলল যে সে ক্ষুধায় কাতর। তার মা এই পৃথিবীতে নেই এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তার সৎমা তাকে খুব অত্যাচার করে। বাবার সামনে সে তার সাথে ভালো আচরণ করে, কিন্তু পেছনে তাকে শত্রু মনে করে। সে জানিয়েছিল যে তার পড়াশোনা এবং ডাক্তার হওয়ার খুব শখ, কিন্তু তার সৎমা তাকে স্কুলে যেতে দেয় না। তার বাবা তার ভর্তি একটি ভালো স্কুলে করিয়েছেন, কিন্তু তার মা তাকে বলে যে পড়াশোনার কোনো প্রয়োজন নেই এবং বাড়ির কাজ কর। সে বাড়ির সব কাজ করে এবং নিজের পড়াশোনা ছাড়তে পারে না। তার বাবা যখন থেকে শহর ছেড়ে গিয়েছেন, তার মা তার জীবন অসহনীয় করে দিয়েছে। সে সকাল সকাল উঠে সব কাজ করে এবং স্কুলে চলে যায়, কিন্তু যখন ছুটি শেষে বাড়ি ফিরে আসে তার মা তাকে মারধর করে এবং বলে যে স্কুলে গেলে খেতে কিছু পাবে না। সে বলল যে ক্ষুধার্ত থাকা মেনে নেবে, কিন্তু পড়াশোনা করে কিছু হতে চায়। গত ৩ দিন থেকে তার সৎমা তাকে খেতে কিছু দেয়নি। সে ক্ষুধার্ত পিপাসায় স্কুলে যাচ্ছিল এবং পায়ে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু ক্ষুধার কারণে চলতে পারছিল না, তাই রাস্তার ধারে বসে কাঁদছিল। আমি তাকে বললাম যে সে চিন্তা না করুক, আমি তাকে খাওয়াবো। আমার কথা শুনে তার মুখে হাসি ফুট। আমি তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পেট ভরে খাওয়ালাম। মেয়েটি বারবার আমাকে দোয়া দিচ্ছিল এবং বলছিল যে ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি তাকে বললাম যে সে তার পড়াশোনায় মনোযোগ দিক। সে বলল যে তার মা প্রতিদিন তাকে বিরক্ত করে এবং যখন সে বাড়ি যাবে তখন তাকে খেতে কিছু পাবে না। আমার মনে হলো তার জীবন এভাবেই চলতে থাকবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে তার বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক, কারণ তার বাবা চায় যে সে পড়াশোনা করে কিছু হোক। আমি তাকে বললাম যে সে তার বাবাকে অভিযোগ কেন করে না। সে বলল যে সে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তার মা তাকে আরও অত্যাচার করেছে। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে চায়। তার চোখে স্বপ্ন পূরণের যে জেদ ছিল তা যদি প্রতিটি মেয়েতে থাকে, তাহলে তাকে কেউ থামাতে পারবে না। আমরা দুজন এই বিষয়ে কথা বলছিলাম, তখন আমার মোবাইল বাজতে শুরু কর। বাড়ি থেকে ফোন আসছিল। আমি মেয়েটিকে বললাম যে সে খাওয়া খেয়ে নিক এবং আমি বিল দিয়ে যাব, কিন্তু এখন আমাকে যেতে হবে। আমি স্কুলে শিক্ষকতা করি এবং শিশুদের পড়ানো আমার খুব পছন্দ। বাড়ি পৌঁছাতে দেরি হচ্ছিল, তাই ফোন আসছিল। এটা বলে আমি সেখান থেকে চলে গেলাম। পরের দিন আবারও আমি সেই মেয়েটিকে রাস্তার ধারে বসে পেলাম। আমি আবার তার কাছে গেলাম এবং বুঝতে পারলাম যে সে আজ আবারও ক্ষুধার। আমি তাকে দোকানের খাবার খাওয়াইনি, কারণ প্রতিদিন দোকানের খাবার খেলে মানুষ অসুস্থ হয়ে যায়। আমি তাকে আমার লাঞ্চ দিয়েছিলাম। সে খাওয়া খেয়ে আমাকে দোয়া দিল। আমার ক্ষুধা লাগছিল না, তাই আমি স্কুলে আমার লাঞ্চ শেষ করিনি। আমি বাড়ি গিয়ে খেতে পারতাম, কিন্তু এই মেয়েটিকে পেট ভরে খেতে না দেওয়ার শাস্তি দিতে পারতাম না, কারণ সে তার শিক্ষার জন্য সংগ্রাম করছিল। অনেক দিন এইভাবে কেটে গেল। আমাদের বাড়ির কাজের মেয়ে প্রতিদিন আমার জন্য লাঞ্চ প্যাক করে দিত। স্কুলে আমি সেই লাঞ্চ খেতাম না, কারণ আমার সেই মেয়েটির কথা মনে পড়ত। আমি তার জন্য খাবার রেখে দিতাম এবং ছুটির পরে বাড়ি ফেরার সময় তাকে রাস্তার ধারে বসে দেখতে পেতাম এবং নিজের খাবার তাকে দিয়ে দিতাম। সে আমার অপেক্ষায় বসে থাকত এবং তার আশা ছিল যে আমার আসার পর তাকে পেট ভরে খাওয়া মিলবে। আমার জীবনও এইভাবে কেটে যাচ্ছিল। ভাবির সাথে আমার তেমন সম্পর্ক ছিল না, কারণ তিনি ধনী পরিবারের ছিলেন এবং খুব অহংকারী ছিলেন, তাই নিজের সামনে কাউকে কিছু মনে করতেন না। ভাবির আসার পর ভাইও বদলে গিয়েছিলেন
এর পরেও আমার জীবনে কোনো পরিবর্তন আসেনি, কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। কিন্তু একদিন আমার সুখ শেষ হওয়ার সময় এলো, কারণ আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন এবং আমি তখন স্কুলে ছিলাম। আমি শিশুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছিলাম, তাই আমার মোবাইল সাইলেন্টে ছিল। বাড়ি থেকে অনেক ফোন আসছিল, কিন্তু আমি জানতে পারিনি কারণ মোবাইল সাইলেন্ট ছিল। আমার ক্লাস শেষ হতেই আমি দেখলাম যে আমার ফোনে অনেক মিসড কল ছিল। আমি ফোন ব্যাক করতেই জানতে পারলাম যে আমার বাবার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি গিয়ে জানতে পারলাম যে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি দ্রুত হাসপাতালে গেলাম এবং সেখানে পৌঁছে জানতে পারলাম যে বাবা এখন আর এই পৃথিবীতে নেই। তিনি আমাকে মনে করতে করতে চলে গেলেন। সেই দিনটি আমার জীবনের সবচেয়ে ভয়ানক দিন ছিল, কারণ তারপর থেকেই আমার জীবনে খারাপ সময় আসা শুরু হল। বাবার মৃত্যুর শোক আমাকে অনেক দিন ধরে ছিল, যার ফলে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এখন আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম। আমার মুখ থেকে হাসি হারিয়ে গিয়েছিল, কারণ বাবার মৃত্যুর শোক আমার হৃদয়ে ছিল। আমি প্রতিদিন আমার বাবাকে মনে করে কাঁদতাম। ভাবি যখন দেখতেন যে আমি বাড়িতে সারাদিন আমার ঘরে বন্ধ থাকি, তখন তিনি তার বন্ধুদের বাড়িতে ডাকা শুরু করতেন, কারণ এখন তাকে থামানোর কেউ ছিল না। বাবার চলে যাওয়ার কিছুদিন পর ভাই আবার অফিসে যেতে শুরু করলেন এবং আমি বাবার স্মৃতিতে হারিয়ে থাকতাম। ভাবির কোনো বাধা ছিল না, তিনি তার বন্ধুদের বাড়িতে ডাকতেন এবং পার্টি করতেন। একদিন আমি আমার ঘরে ছিলাম যখন বাড়ি থেকে জোরে গানের শব্দ আসছিল। আমি বাইরে গিয়ে দেখলাম যে ভাবি তার বন্ধুদের সাথে হলরুমে গান বাজিয়ে নাচছেন। আমি তৎক্ষণাৎ তাদের কাছে গিয়ে মিউজিক সিস্টেম বন্ধ করে দিলাম। আমি ভাবিকে বললাম, আপনাকে লজ্জা করে না? বাবার মৃত্যু হয়েছে কিছুদিন হল এবং আপনি এখানে আপনার বন্ধুদের ডেকে নাচ গান করছেন। ভাবি বললেন, তাহলে কি আপনার মতো আপনার বাবার মৃত্যুর শোক হৃদয়ে ধরে রাখব? তিনি আপনার বাবা ছিলেন, আমার না। আমি বললাম, আপনার শ্বশুর ছিলেন, তিনি আপনাকে মেয়ের মতো মনে করতেন। আপনাকে এমন কথা বলা উচিত নয়। যদি ভাই জানতে পারে, তাহলে তিনি আপনার উপর রাগ করবেন। ভাবি বললেন, এই কথা তাকে কে বলবে? আপনি না আমি। আপনি চিন্তা করবেন না, আমি নিজেই বলে দেব। আর হ্যাঁ, আপনি যদি আমার কোনো বিষয় আটকানোর চেষ্টা করেন, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি দেখলাম যে তার হাতে মদের গ্লাস ছিল এবং তার বন্ধুদের হাতেও ড্রিঙ্কের গ্লাস ছিল। আমি বললাম, আপনি আমাদের বাড়িতে মদ খাচ্ছেন? আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ ড্রিঙ্কও করেনি। তিনি বললেন, আপনাদের এখানে কেউ করেনি, কিন্তু আমি তো শুরু থেকেই করি। আমি গ্লাস ছিনিয়ে নেয়ার চেষ্টা করলাম তো তিনি আমাকে চড় মারলেন এবং কাজের লোক ডেকে আমাকে ঘরে বন্ধ করিয়ে দিলেন। বললেন, আপনার চিকিৎসা করব। ভাবি খুব খারাপ ছিলেন, এটা আমি ভালোভাবে জানতাম, কিন্তু তিনি এতটা নীচ এবং নষ্ট ছিলেন যে তিনি আমাদেরই বাড়ির মধ্যে মদ খাচ্ছিলেন এবং তার নষ্ট বন্ধুদের সাথে নাচছিলেন। আমার খুব রাগ লাগছিল। রাতে যখন ভাই এলেন, তখন তিনি হাঙ্গামা শুরু করলেন। আমি যখন আমার ঘর থেকে বাইরে গেলাম, ভাই বললেন, আপনি আজ আমার স্ত্রীকে তার বন্ধুদের সামনে অপমান করেছেন। আমি দেখলাম যে ভাবির চোখে অশ্রু ছিল। আমি বললাম, ভাই, আমি ভাবির কোনো অপমান করিনি। ভাই বললেন, দেখুন আপনার ভাবিকে। আমি অফিস থেকে আসার পর থেকেই কাঁদছেন এবং তার বন্ধুরাও আমাকে ফোন করে জানিয়েছে যে আপনার বোন অভদ। আজ তিনি আমাদের সবার সামনে আপনার স্ত্রীকে হাত তুলেছেন। বলুন কি তারা মিথ্যা বলবেন? ভাইয়ের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে আমি ভাবির উপর হাত তুলতে পারি কিভাবে, যখন হাত তো তিনি আমার উপর তুলেছিলেন। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটি আমার ভাবিকে আটকানোর শাস্তি। ভাই সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আমার বিয়ে করবেন এবং তারপর এমনই হল। ভাবি আমাকে বাড়ি থেকে বের করতে সফল হয়েছিলেন। আমার বিয়ের পর আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আমি জানতাম না যে আমার বিয়ে কার সাথে হয়েছে, কিন্তু যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল, যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে কখনোই এমন পরিবারে আমার বিয়ে করতেন না, কারণ এটি একটি নিম্নমধ্যবিত্ত পরিবার ছিল। ভাবি তার শত্রুতার প্রতিশোধ হিসেবে ভাইকে বলে আমার বিয়ে এমন পরিবারে করিয়েছিলেন যেখানে আমি সুখে থাকতে পারব না। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী ছাড়া তার মা এবং একটি ছোট ভাইও ছিল। আমাদের কাছে ঈশ্বরের দেয়া সবকিছু ছিল, কিন্তু তারপরও আমার ভাই আমার বিয়ে সাদামাটাভাবে করেছিলেন এবং আমাকে যৌতুকেও কিছু দেন। যখন আমি শ্বশুর বাড়ি এলাম, তখন আমার স্বামী আমার সৌন্দর্যের প্রশংসা করতেন। তাকে দেখে মনে হতো যে তিনি আমাকে চান। কিন্তু আমার শাশুড়ির মনোভাব খারাপ ছিল, যিনি কথায় কথায় আমাকে কটাক্ষ করতেন। এত বড় বাড়ির মেয়ে হয়েও আমাদের বাড়িতে খালি হাতে এসেছ। আমি তাকে বোঝানোর চেষ্টা করতাম যে বিয়ে করা মেয়েদের কাজ নয়, যদি হতো তাহলে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করত। আমি আমার বাড়ির মান সম্মান বাঁচানোর জন্য আমার ভাইয়ের ইচ্ছায় বিয়ে করেছি। আমার শাশুড়ি এই কথায় আমাকে খুব কটাক্ষ করতেন এবং বলতেন যে তোমাকে এই বাড়িতে থাকার অধিকার তখনই মিলবে যখন তুমি তোমার অংশের যৌতুক আমাদের এনে দেবে। আমি আমার শাশুড়িকে বললাম যে আপনাকে আমার কথা কোনো মানে নেই। তিনি বললেন যে তুমি জানো আমরা গরিব মানুষ, আমার 2 ছেলে মজদুরি করে। আমি তো তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছি যেন তোমার আসার পর অনেক যৌতুক আসবে এবং তোমার বাড়ির লোকেরা যৌতুকে কিছু টাকাও দেবে, যাতে আমার ছেলে তার ব্যবসা শুরু করতে পারবে।
কিন্তু তুমি তো খালি হাতেই এসেছ। তাহলে আমাদের বাড়ির খরচ কিভাবে চলবে? তোমার ভাবি তো আশ্বাস দিয়েছিলেন যে তিনি যৌতুকে অনেক কিছু এবং মোটা টাকা দিয়ে বিদায় করবেন। কিন্তু তিনি তো বড় চালাক এবং মিথ্যা মহিলা হয়ে গেছেন। তিনি তো খালি হাতেই তোমাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমি চাই যে তুমি তোমার মায়ের বাড়ি যাও এবং সেখানে গিয়ে তোমার ভাইকে বলো তোমার অংশের যৌতুক তোমাকে দিয়ে দিক। আমি বললাম, আপনি কেমন কথা বলছেন? আমি এত নিচু নিই যে আমি তাদের কাছে গিয়ে আমার যৌতুকের টাকা চাইব? শুধু আমি যেমন এখানে এসেছি সেটাই অনেক। আমার শাশুড়ি আমার চুল ধরে ফেললেন এবং বললেন, তাহলে এই বাড়িতে তোমাকে খেতেও কিছু মিলবে না এবং বইয়ের অধিকারও মিলবে না যতক্ষণ না তুমি আমাদের টাকা এনে দেবে। আমি বললাম যে আপনাকে আমাকে কিছু বলার অধিকার নেই। আমি এ বিষয়ে আমার স্বামীর সাথে কথা বল। আমার শাশুড়ি বললেন, যার সাথে যা কথা বলতে হয় বলো, কিন্তু আমাকে আমার ছেলের ব্যবসার জন্য তুমি টাকা এনে দেবে। আমি চাই না যে আমার ছেলে মজদুরি করে সারা জীবন কাটাকাটি করুক। তাদের কথায় আমার খুব কষ্ট হল এবং আমি অনেক কাঁদলাম। তারা আমার উপর অত্যাচার করা শুরু করলেন। বাড়ির সব কাজ আমাকে করাতেন এবং সবার সামনে আমাকে অপমান করতেন। যদি কোনো মহল্লার মহিলা এসে বলতেন যে তুমি খুব ভাগ্যবতী, এত ধনী বাড়ির বউ পেয়েছ, তবে আমার শাশুড়ি বলতেন যে এর সৌন্দর্যে যাবেন না। যদিও ধনী বাড়ির, কিন্তু যৌতুকে এর ভাই কিছুই দেয়নি। যখন আমি আমার এত ভালো ছেলে এর হাতে তুলে দিলাম, তাকে বদলে তার স্বামীর সাহায্য করা উচিত। আমি চুপচাপ তাদের সব কথা শুনতাম। আমার আফসোস হতো যে আমার ভাবি আমার সাথে কেন এমন করেছেন। আমার মনে আছে যখন ভাই রেগে গিয়েছিলেন, তখন তিনি ভাবিকে বলেছিলেন যে তুমি এর জন্য কোনো ভালো সম্পর্ক দেখো। আমি তাড়াতাড়ি এর বিয়ে করতে চাই। আমি চাই না যে বাবার মৃত্যুর পর এটি আমাদের বিবাহিত জীবনে বিষ ঢেলে দিক। ভাইয়ের মনে হতো যে আমি তাদের এবং ভাবির সম্পর্ক খারাপ করার চেষ্টা করছি, কিন্তু আসলে তো তারা আমার পুরো জীবনকে খারাপ করে দিয়েছিলেন। আমি আমার স্বামীকে তার মায়ের কথা বলতাম তো তিনি বলতেন যে আমার মা কিছু ভুল বলছেন না। যদি আমার ব্যবসার জন্য তুমি তোমার ভাই থেকে কিছু টাকা নিয়ে নাও, তাহলে এতে কোনো ভুল কথা নেই। এটি তোমার অধিকার। অবশেষে তুমি তোমার নিজের টাকা এবং লোকদের কাছ থেকে চাইছ কারণ তারা তোমাকে যৌতুকে কিছুই দেয়নি। স্বামীর কথায় আমি বললাম, তুমি কেমন কথা বলছো? আমার ভালো লাগবে না সেখানে গিয়ে তাদের কাছে টাকা চাইতে। তিনি বললেন যে তোমাদের মেয়েদের এই সমস্যা হয়। তুমি আমার মাকে দেখোনি, তিনি আমার বাবার জন্য কত ত্যাগ করেছেন, এবং তুমি তো তোমার ভাই থেকে আমার ব্যবসার জন্য টাকা চাইতে পারো না। আমার স্বামী আমার উপর এই কথায় রেগে থাকতেন। অনেক বছর এইভাবে কেটে গেল এবং তারপর আমার শাশুড়ি তাদের ছোট ছেলের সম্পর্ক স্থির করলেন। তারা আমার দেওরের বিয়েও ধনী পরিবারে স্থির করেছিলেন। মেয়ের বাড়ির লোকেরা আমার শাশুড়িকে বলেছিল যে তাদের বড় বউ অনেক ধনী পরিবারে। তারা জোর করে তাদের মান বাড়িয়েছিল। আমার দেওরও এই মেয়েকে খুব পছন্দ করত। আমার দেওরের সম্পর্ক পাকা হয়েছিল। আমার শাশুড়ি এই কথায় খুব গর্বিত ছিলেন যে আসন্ন বউ অনেক যৌতুক নিয়ে আসবেন। আমার শাশুড়ি আমাকে দিনরাত কটাক্ষ করতেন যখন আমার স্বামী আমার সাথে কোনো কথা বলতেন না এবং তিনি আমার থেকে দূরে দূরে থাকতেন। এই বাড়িতে আমার মর্যাদা কোনো কাজের মেয়ের মতো ছিল। আমি সবসময় আমার ভাগ্যে কাঁদতাম। একদিন বিরক্ত হয়ে আমি আমার ভাইয়ের কাছে আমার স্বামীর ব্যবসার জন্য টাকা চাইতে গেলাম। সেখানে গিয়ে ভাবির আচরণ আমার সাথে একেবারেই ভালো ছিল না, কিন্তু আমি ভাবিকে উপেক্ষা করে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলাম। যখন আমি ভাইকে পুরো কথা বললাম, তখন তিনি বললেন, মাফ করবেন, আমি আপনাকে টাকা দিতে পারব না। আপনার শাশুড়ি খুব নিচু এবং অমানবিক মহিলা। আজ আমি আপনাকে টাকা দিলেও তিনি বারবার আপনাকে এখানে টাকা আনতে পাঠাবেন। তাকে বলুন তার ছেলেকে পরিশ্রম করতে। পরিশ্রম করেও নিজের ব্যবসা শুরু করা যায়। প্রয়োজন নেই যে আমাদের থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আমি আমার ভাইকে বললাম, এটা তো আপনাকে আমার সম্পর্ক ঠিক করার সময় ভাবা উচিত ছিল। আপনি কেন আমার বিয়ে এমন পরিবারে করলেন যেখানে সবাই লোভী? ভাই বললেন, তোমার ভাগ্য সেখানেই বাধা ছিল। আমি বললাম, না ভাই, ভাবি এবং আপনি আমার সাথে না জানি কিসের প্রতিশোধ নিয়েছেন। যদি বাবা বেঁচে থাকতেন তবে তিনি কখনো এমন হতে দিতেন না। রাগে আমি সেখান থেকে উঠে চলে এলাম কারণ এখন আমার ভাই থেকে আর কোনো আশা ছিল না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন যাই হোক, আমি এই লোকদের সাহায্য চাইতে আর কখনো আসব না। লজ্জা নিয়ে যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার শাশুড়ি জিজ্ঞেস করলেন, কি হলো? টাকা নিয়ে আসনি? তিনি আমার মুখের হতাশা এবং খালি হাত দেখে বললেন, মনে রেখো, তোমাকে বাড়ি থেকে বের করতে আর বেশি সময় লাগবে না। আমি চুপ ছিলাম কারণ এর চেয়ে বেশি কিছু আমি করতে পারতাম না। সবার আচরণ আমার সাথে খুব খারাপ ছিল। আমার দেওরের বিয়ের প্রস্তুতি বাড়িতে চলছিল এবং সব কাজের বোঝা আমার উপর ফেলে দেয়া হয়েছিল। তারপর আমার দেওরের বিয়ে হল এবং দেওরানী অনেক যৌতুক নিয়ে আমাদের বাড়ি এলেন। সেই দিনের পর থেকে বাড়িতে আমার আরও বেশি অপমান শুরু হল। আমার বিয়ে 10 বছর হয়ে গিয়েছিল, কিন্তু আমার সমস্যাগুলো একই রয়ে গেছে। আমার শাশুড়ি এখন আমার দেওরানীকে বেশি গুরুত্ব দিতে শুরু করলেন। দেওরও তার স্ত্রীর সাথে জুড়ে থাকতেন। আমার স্বামীও আমার থেকে দূরে দূরে থাকতেন এবং কখনো এত ভালোবাসা করতেন না যতটা দেওর তার স্ত্রীকে করতেন। আজ আমার বুঝতে পারছিলাম যে টাকা
এবং টাকার লোকেদের কতটা গুরুত্ব আছে। আমার শাশুড়ি এবং দেওরানি সারাদিন বাড়িতে আরাম করতেন এবং হাসিমজাক করতেন, আর আমি কাজের মেয়ের মতো সারাদিন কাজ করতাম। আমার স্বামীকে দেখে আমার নিজের ভালোবাসার জন্য কষ্ট হতো, কারণ তিনি আমাকে দেখে উপেক্ষা করতেন। এদের সবার একটাই কথা ছিল যে যদি আমি আমার স্বামীর ব্যবসার জন্য আমার ভাই থেকে টাকা এনে দিই, তবে আমায় এই বাড়িতে গুরুত্ব দেয়া হবে। কিন্তু এত বছর পরে সবার বুঝে গিয়েছিল যে আমায় টাকা দেবার মতো কেউ নেই। এরা টাকা আনানোর কথা থেমে গিয়েছিল, কিন্তু তাদের কাজের থেকে বিরত হয়নি। এখন যখন থেকে আমার দেওরানি এই বাড়িতে এসেছেন, সবাই তার দিওয়ানা হয়ে গেছেন। দেওরানি যা বলতেন তাই হত। তিনি আমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনাতেন। বলার কথা তো আমি তার থেকে বড় ছিলাম, কিন্তু তিনি বেশি যৌতুক এবং টাকা নিয়ে আসার কারণে বাড়ির মালিক হয়ে গিয়েছিলেন। তিনি কখনো কখনো আমার শাশুড়িকেও কিছু বলতেন, যাকে আমার শাশুড়ি খারাপ মনে করতেন না। আমাকে তো ছোটখাটো কথা নিয়ে কটাক্ষ করতেন। একদিন আমার দেওরানি তার মায়ের বাড়ির লোকদের খাওয়াতে ডাকলেন এবং আমাকে বলা হলো যে অতিথিদের জন্য ভালো খাবার তৈরি করে দিই। আমি খাবার তৈরি করেছিলাম। রাতে যখন সবাই খাবার খাচ্ছিলেন, তখন আমার দেওরানির মা আমাকে বললেন, মেয়ে, তুমি তোমার জেঠানিকেও বলো যে তিনি আমাদের সাথে বসে খাবার খেয়ে নিন। আমার দেওরানি তার মাকে বললেন, এটা আমার জেঠানি নয়, বরং এই বাড়ির কাজের মেয়ে। তার কথা শুনে তার মা চমকে গেলেন। তারপর তিনি সাফাই দিয়ে বললেন, মা, আপনি জানেন না এটি খালি হাতেই এখানে এসেছে, তাই এই বাড়িতে এর মর্যাদা বুয়ের নয়, বরং কাজের মেয়ের। এটি শুনে আমার শাশুড়ি এবং দেওরানি জোরে জোরে হাসতে লাগলেন, আর আমার খুব অপমান হচ্ছিল। সেই দিন আমার খুব খারাপ লাগছিল এবং আমি খুব কেঁদেছিলাম। আমার বিয়ে আস্তে আস্তে 10 বছর হতে চলেছিল, কিন্তু এখনও আমার কোনো সন্তান ছিল না, কারণ আমার স্বামী আমাকে সময় দিতেন না। আমার দেওরানির একটি সুন্দর বোনও ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে তিনি আমাদের বাড়িতে বেশি আসতে শুরু করেছিলেন এবং আমার স্বামীর উপর দৃষ্টি দিচ্ছিলেন। তার এই কাজ আমার একদম পছন্দ হচ্ছিল না, তাই আমি আমার শাশুড়ির কাছে তার অভিযোগ করলাম। আমার শাশুড়ি বললেন, তুমি তো আমার ছেলের জন্য কিছু করনি। এখন যদি আমি ছোট বুয়ের বোনকে এই বাড়িতে তোমার জায়গায় আমার বউ বানিয়ে নিই, তাহলে আমার অনেক সুবিধা হবে এবং আমার মেয়েরও কোনো আপত্তি হবে না। আমি শাশুড়ির এই কথা শুনে অবাক হয়ে গেলাম। অবশেষে আমাকে বাড়িতে থাকতে থাকতে 10 বছর হয়ে গিয়েছিল। এখন যদি আমার স্বামী আমাকে ছেড়ে দেন, তাহলে আমি কোথায় যাব? আমি শাশুড়িকে বললাম, আপনি এটা করতে পারেন না। আমি এই কথায় শাশুড়ির সাথে তর্ক করছিলাম যে হঠাৎ করে দেওরানি এসে বললেন, কি হয়েছে, কিসের কথা হচ্ছে? আমি চুপ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি বললেন, কিছু না বউ, আমি বলছি যে এটি আমাদের বাড়ি থেকে চলে যাক, কারণ আমি বড় ছেলের জন্য মেয়ে খুঁজে নিয়েছি। আমার দেওরানি বললেন, ভালো মা, আপনি কোনো মেয়েকে ভাইয়ের জন্য দেখেছেন? আমাকে জানান। পরের বার আপনার মতো মেয়ে বাঁচবেন না, কোনো ভালো পরিবারের মেয়ে নিয়ে আসবেন। আমার শাশুড়ি বললেন, ওহ বউ, আমি ভেবেছি যে তোমার ছোট বোন তোমার জেঠানি হয়ে যাবে। শাশুড়ির কথা শুনে হঠাৎ করে আমার দেওরানির মুখে হাসি ফুটে উঠল এবং তিনি বললেন, আপনি একদম ঠিক বলছেন মা, এভাবে আমরা দুজন বোন মিলে এই বাড়িতে রাজ করব। আপনি চিন্তা করবেন না, আমি আমার বাবাকে বলবো এই দুইজনের সম্পর্কের কথা বলি, এবং আমার বাবা যেভাবে আমার স্বামীকে ব্যবসা করিয়েছেন, একইভাবে আমার জেঠকেও ব্যবসা করাবেন। তখন আপনার পরিবার একটি ভালো পরিবার হবে এবং এই মেয়েকে এখনই এবং এই সময়ে বাড়ি থেকে বের করে দেয়া উচিত। আমি আমার দেওরানিকে বললাম, তুমি আমার সাথে কেমন শব্দ ব্যবহার করছো? আমার দেওরানি আমার কাছে এসে বললেন, হ্যাঁ, আমি তোমার উপর এর থেকেও নিচু শব্দ ব্যবহার করতে পারি। তুমি কি করবে? আমি বললাম, জবান সামলে কথা বলো। তিনি বললেন, তোমার মতো মেয়েদের সাথে তো এমনই কথা বলা হয় না, জানি কোনো পাপের ময়লা। আমি রাগে তার মুখে একটি জোরে চড় মেরে আমার ঘরে চলে এলাম। আমার দেওরানি রেগে চিৎকার করে বললেন, আমি তোমার চড়ের প্রতিশোধ নেব এবং তোমাকে এই বাড়ি থেকে বের করব। দেখবে, আমি তোমার চোখের সামনে তোমার স্বামীর সাথে আমার বোনের বিয়ে করাবো। আমার শাশুড়িরও আমার চড়ের উপর অনেক রাগ উঠেছিল এবং আজ তারা ঠিক করে নিয়েছিলেন যে তারা আমার স্বামীর কাছে আমার অভিযোগ করবেন। আমি ঘরে এসে আমার ভাগ্যে অনেক কেঁদেছিলাম। আজ তো আমার মনে হচ্ছিল যে আমি আমার জীবন শেষ করে দেব। আমার জীবন খুব খারাপ লাগছিল। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের সময় যখন আমার স্বামী ঘরে এলেন, তখন তিনি আমাকে চিৎকার করে ডাকলেন। আমি ভয়ে উঠে বসে গিয়েছিলাম। আমি জানতাম যে আজ সবকিছুই হবে, কারণ আমার দেওরানি আমার স্বামীকে আমার বিরুদ্ধে উত্তেজিত করেছিলেন। আমার স্বামী আমার উপর অনেক রাগ করছিলেন। তিনি বললেন, তুমি নীলমের উপর হাত তুলেছ? তুমি জানো না যে তিনি ধনী পিতার মেয়ে? তোমাকে গ্রেফতার করাতে পারেন। আমি এই কথায় আমার স্বামীকে কোনো ব্যাখ্যা দিইনি, কারণ অনেক বছর আগেও আমি আমার ভাবির হাত থেকে চট খেয়ে অভিযোগ নিজের উপরই নিয়েছিলাম। আজ তো আমি আমার দেওরানির উপর হাত তুলেছিলাম। আমি চুপ ছিলাম। আমার স্বামী আমাকে যা বলছিলেন আমি চুপচাপ শুনছিলাম এবং কাঁদছিলাম, কারণ এর চেয়ে বেশি আমার কিছু করার ছিল না। এখন তো আমার দেওরানি এবং আমার শাশুড়ি আমার আরও বেশি পেছনে লেগে গিয়েছিলেন। তারা আমার বাড়িতে থাকাকে 1 মিনিটও অসহনীয় করে তুলেছিলেন। বিকেলের সময় আমি যখন এদের জন্য চা বানাচ্ছিলাম,
তখন হঠাৎ করে দরজায় কড়া নাড়। আমি যখন দরজা খুলতে গেলাম তখন ডেলিভারি বয় দাঁড়িয়েছিল এবং তিনি আমার দেওরানির নাম জিজ্ঞেস করছিলেন। বলছিলেন যে তার জন্য পার্সেল রয়েছে। আমি আমার দেওরানিকে জানালাম তো তিনি তাড়াতাড়ি পার্সেল নিতে এলেন, কিন্তু আমাকে দরজা থেকে ফিরিয়ে পাঠালেন এবং বললেন, যাও, গিয়ে নিজের কাজ করো, আমাদের লোকদের কেন বিরক্ত করছ। আমি সেখান থেকে সরে গেলাম এবং নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি জানতাম না যে আমার দেওরানি কি এনেছেন। আমার দেওরানি বারবার আমার স্বামীকে আমার বিরুদ্ধে উত্তেজিত করছিলেন এবং তাকে এই লোভ দিচ্ছিলেন যে আপনি এটিকে ছেড়ে দিন, তাহলে আমি তোমার বিয়ে আমার ছোট বোনের সাথে করাবো। কিন্তু আমার স্বামীর মনে তখনও আমার জন্য বেশি ভালোবাসা না থাকলেও কিছুটা দয়াদ্রতা ছিল, তাই তিনি আমায় কিছুটা সহানুভূতি দেখাতেন। তাই তো তার মা এবং দেওরানির কথায়ও তিনি আমাকে তালাক দিচ্ছিলেন না। আমি লোকদের থেকে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ আমার মন অদ্ভুত রকমের অস্বস্তির শিকার হচ্ছিল। আমার ক্ষুধা তো লাগছিল না। তারপর ভাবলাম যে বাড়ির সবাই খাবার খেয়ে ফেলেছে, আমি খাবার খেয়ে আরাম করে শুয়ে পড়ব, কারণ বাড়ির কাজ করতে করতে আমার অনেক ক্লান্তি হয়। বাড়ির সবাই আগের মতো একসাথে বসে খাবার খেয়ে নিতেন। আমাকে এতটুকু অনুমতি ছিল না যে আমি তাদের মধ্যে বসে খাবার খেতে পারি। তাই সব কাজ থেকে মুক্ত হয়ে আমি রান্নাঘরে একা বসে খাবার খাওয়া করতাম। আমি নিজের জন্য খাবার নিয়ে খাবার খেতে যাচ্ছিলাম যে হঠাৎ করে আমাকে আমার শাশুড়ি কোনো কাজের জন্য ডেকে পাঠালেন এবং আমি তার কথা শুনতে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে তার ওষুধ আনতে বলেছিলেন। তাকে ওষুধ দেওয়ার পর যখন আমি আবার রান্নাঘরের ভিতরে এলাম তখন দেখে আমি ভীত হয়ে গিয়েছিলাম যে আমার দেওরানি আজ রান্নাঘর থেকে বের হচ্ছিলেন। তাকে দেখে আমি চমকে গিয়েছিলাম, কারণ যেদিন থেকে তিনি এই বাড়িতে এসেছেন তিনি তখন পর্যন্ত রান্নাঘরে পা রাখেননি, কারণ তিনি কোনো কাজ করেন না। তাকে যা দরকার হতো বিছানায় বসে বসে পেতেন। জানি না তিনি কেন রান্নাঘরের ভিতরে এসেছিলেন এবং তিনি আমাকে ঘুরে ঘুরে ঘর থেকে বের হয়ে গেলেন। তারপর আমি খাবার খেতে বসেছিলাম। খাবার খেয়ে আমি বাসন ধুতে লাগলাম, কিন্তু বাসন ধুতে ধুতে হঠাৎ করে আমার চোখের সামনে অন্ধকার আসতে লাগল এবং আমি খুব জোরে অস্বস্তি অনুভব করতে লাগলাম। আমার বোঝা যাচ্ছিল না যে আমার সাথে এটি কি হচ্ছে। আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল উল্টানো হচ্ছে, কিন্তু উল্টা হচ্ছিল না। আমার দুর্বলতা অনুভব হচ্ছিল এবং আমার চোখের সামনে অন্ধকার আসতে লাগ। যখন আমার চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আমি জানতাম না যে আমার সাথে কি ঘটল। যখন আমি চোখ খুললাম তখন আমি হাসপাতালের বিছানায় পড়েছিলাম। আমি চিৎকার করতে শুরু করলাম। তখন একটি নার্স এলেন এবং আমাকে শান্ত থাকার জন্য বললেন শুয়ে থাকো। আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায় এবং আমাকে এখানে কে নিয়ে এল। আমার কথা শুনে নার্স বললেন, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারকে ডাকছি, তোমার স্বাস্থ্যের অবস্থা ঠিক ছিল না। কিছুক্ষণ পরে ডাক্তার এলেন এবং আমাকে পরীক্ষা করলেন। তিনি আমাকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন এবং বললেন, আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি বললাম, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু বলো আমাকে এখানে কে নিয়ে এল এবং আমার কি হয়েছে। ডাক্তার আমার চেক আপ করছিলেন এবং বললেন, আসলে আপনাকে বিষ দেয়া হয়েছিল। আপনি জীবন মৃত্যুর লড়াইয়ে জিতে আজ এখানে জ্ঞান ফিরে পেয়েছেন। ডাক্তারের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। ডাক্তার বললেন, আপনার অপরাধীদের আমি জেলে পাঠানোর জন্য পুরো প্রস্তুতি নিয়েছি। পুলিশ আপনার বিবৃতির জন্য অপেক্ষা করছে। এখন আপনি জ্ঞান ফিরে পেয়েছেন, তাই আমি কিছুক্ষণ পরে পুলিশকে ডাক। তারা আপনার বিবৃতি নেবে এবং আপনার অপরাধীরা জেলের পিছনে যাবে। ডাক্তারের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি কেমন কথা বলছো? আমাকে তো কেউ বিষ দেয়নি। তিনি বললেন, দিদি, আপনি এখানে 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। আপনাকে আপনার স্বামী এখানে নিয়ে এসেছিলেন এবং যখন আমরা আপনার চেক আপ করেছিলাম তখন আপনার শরীরে বিষ পাওয়া গিয়েছিল। মানুষ বিষ খায় বা কেউ তাকে খাওয়ায়, যখন সে নিজে খায় তখন এটি আত্মহত্যার চেষ্টা হয়, এবং যদি কেউ তাকে জোর করে বা প্রতারণা করে খাওয়ায় তখন এটি হত্যার চেষ্টা হয়। তাই আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ আপনার অপরাধী খুঁজে বের করার চেষ্টা করেছিল। ডাক্তার বললেন, আপনার শ্বশুরবাড়ির লোকদের আমি জানিয়েছিলাম যে আপনার শরীরে বিষ পাওয়া গিয়েছে এবং এই বিষ আমাদের দেশে মিলতেও না। এটি অন্য দেশ থেকে আনা হয়েছিল এবং যিনি আপনাকে এই বিষ দিয়েছেন তিনি ভালোমতো জানেন যে এটি কত পরিমাণে দিতে হয়। এত পরিমাণে দিলে মানুষের ঘটনাস্থলে মৃত্যু হতে পারে। যখন আপনি এখানে এসেছিলেন তখন আপনার অবস্থা খুব খারাপ ছিল। আমি আপনাকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করেছি এবং পুলিশকে বিশ্বাস করিয়েছিলাম যে আমি আপনাকে বাঁচাবো। কিন্তু আমি দেখেছিলাম যে আপনার বাড়ির একজন মহিলা যিনি সম্পর্কের মধ্যে আপনার দেওরানি ছিলেন তিনি বারবার এখানে পরিস্থিতি দেখতে আসছিলেন। বাকি বাড়ির লোকদের তো কোনো সমস্যা ছিল না, সব লোক চুপচাপ বসেছিলেন। এখানে পর্যন্ত আপনার স্বামীরও আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। তিনি আপনাকে এখানে ভর্তি করানোর পরে নিজেই চলে গিয়েছিলেন। পুলিশ কেস হয়ে যাওয়ার পরে তাদের বলা হয়েছিল যে ডাক্তার আপনাকে বাঁচানোর চেষ্টা করছেন এবং যত তাড়াতাড়ি আপনি জ্ঞান ফিরে পাবেন আপনার বিবৃতি নিয়ে নেওয়া হবে। আমি বললাম, কিন্তু আমাকে তো জানা যায়নি যে আমাকে কখন বিষ দেয়া হয়েছিল। হ্যাঁ,
কিন্তু এতটা তো মনে আছে যে খাবার খাওয়ার পরে আমার মাথা ঘুরতে লাগল এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে ডাক্তার বললেন, কিন্তু আমি জানি যে আপনাকে বিষ কে দিয়েছিল, কারণ আমরা আপনাকে জ্ঞান ফিরে পাওয়ার চেষ্টা করছিলাম এবং এটি আপনার বিবিতির উপর নির্ভর করছে। যখন আপনার বাড়ির লোকদের এই কথা জানা গেল তখন আপনার দেওরানী আমার কাছে এসেছিলেন। আমি বুঝে গিয়েছিলাম যে তিনি তার উদ্দেশ্যে আমার কাছে এসেছেন, তাই আমি তার সাথে কথা বলার জন্য পুরো প্রস্তুতি নিয়েছিলাম। তিনি আমাকে 10 লাখ টাকা দিয়েছিলেন এবং টাকা আমার সামনে রেখে বলেছিলেন যে কোনোভাবেই আমার জেঠানি বাঁচা উচিত নয়, তাকে মেরে এই কেস শেষ করা উচিত। আপনি পুলিশকে বলে দেবেন যে আদিতির চিকিৎসার সময় মৃত্যু হয়েছে, এভাবে এই কেস এখানেই শেষ হয়ে যাবে। আমাদের মধ্যে যা কথা হচ্ছে এ বিষয়ে কাউকে কিছু বলতে না। এই টাকা রাখুন এবং মুখ বন্ধ করুন। আমি বললাম, তাহলে এর মানে আপনি রোগীকে মারা চেষ্টা করেছেন? আমার কথা শুনে প্রথমে তিনি লজ্জিত হলেন, তারপর বললেন, হ্যাঁ, আমি তাকে বিষ দিতে চাইনি, কিন্তু প্রতারণা করে দিয়েছি। আমি বললাম, প্রতারণা করে কেউ কাউকে বিষ কিভাবে দিতে পারে? তখন তিনি আমাকে বললেন যে তিনি তার জেঠানিকে মেরে তার ছোট বোনের বিয়ে তার জেঠের সাথে করাতে চেয়েছিলেন, যাতে তারা দুজন বোন ওই বাড়িতে রাজ করতে পারে, এবং এমনকি তার জেঠানিকে বাড়িতে কেউ পছন্দ করত না। তার জেঠও তালাক দিতে প্রস্তুত হচ্ছিলেন না, তাই তিনি তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিলেন এবং বিষ দিয়েছিলেন। তার পুরো কথা শুনে আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আপনার জেঠানি এই পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যাবে এবং এই কেস ক্লোজ হয়ে যাবে। আমি তাকে আশ্বস্ত করেছিলাম, কিন্তু তাকে ফাঁসানোর জন্য আমি পুরো প্রস্তুতি নিয়েছিলাম, কারণ আমি আমার ফোনের রেকর্ডার চালু করে রেখেছিলাম এবং আমাদের কথোপকথন মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল। আমি পুলিশকে সেই রেকর্ডিং দিয়েছিলাম এবং পুলিশ প্রথমে আপনার বিবৃতি নিতে চেয়েছিল। তার আগে পুলিশ তাদের গ্রেপ্তার করবে না, কারণ বিষ জোরপূর্বক নয় বরং খাবারে মিশিয়ে দেয়া হয়েছিল, যা হয়তো আপনি জানতেন না। ডাক্তারের কথা শুনে আমার সত্যিই অবাক লাগল যে আমার দেওরানী এতটা নীচ হতে পারে। তিনি আমাকে মারার চেষ্টা করেছিলেন। এটাই ভালো ছিল যে ডাক্তার খুব ভালো মনের ছিলেন এবং আমাকে বাঁচিয়েছেন। তারপর আমি আমার মনে চাপ দিয়ে ভাবলাম এবং মনে পড়ল যে সেই দিন আমার দেওরানী আমার খাবারে বিষ মেশানোর জন্য রান্নাঘরে গিয়েছিলেন। আমি ডাক্তারের কাছে হাত জোড় করে বললাম, তোমার অনেক অনেক ধন্যবাদ, না হলে আমার কিছুই জানতে পারতাম না এবং এরা আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে দিত। এই পৃথিবীতে কত নিচু মানুষ থাকে যারা তাদের স্বার্থের জন্য অন্যদের জীবন নেয়ার জন্য নেমে পড়ে। আমি বারবার ডাক্তারের ধন্যবাদ জানাচ্ছিলাম। ডাক্তার বললেন, বারবার ধন্যবাদ বলবেন না, কারণ আমি আপনার করা উপকারের প্রতিদান দিয়েছি। তার কথা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। আমি বললাম, আপনার কি মানে ডাক্তার? তো তিনি বললেন, আপনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে প্রথম নজরে চিনে নিয়েছিলাম। 10 বছর আগে আপনি এক ক্ষুধার্ত মেয়েকে রাস্তার পাশে খাবার দিয়েছিলেন। সেই মেয়ে যে তার সৎমায়ের অত্যাচারে রাস্তার পাশে বসে কাঁদত এবং যাকে আপনি আপনার চাকরি থেকে ফেরার সময় আপনার লাঞ্চ বক্স দিয়ে দিতেন, সেই মেয়ে আর কেউ নয় বরং আমি আপনাকে বলেছিলাম যে একদিন আমি ডাক্তার হব এবং দেখুন, আজ পুরো 10 বছর পর আমি একজন সফল ডাক্তার হয়ে গিয়েছি। তিনি বললেন, আপনি আমাকে খাবার খাওয়াতেন, তারপর একদিন হঠাৎ করে আপনি অদৃশ্য হয়ে গেলেন। অনেক দিন আমি ক্ষুধায় কষ্ট পেয়েছিলাম, কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার বাড়ি ছেড়ে যাব, কারণ আমার বাবা অন্য শহরে কাজ করতেন এবং আমি জানতাম যে আমার বাবার ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার সৎমা তো আমাকে তাদের জীবদ্দশাই মানতেন না। তাদের মৃত্যুর পরে আমার কি অবস্থা করবেন? তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম এবং একজন এমন মানুষকে পেলাম যিনি আমার পুরো জীবন বদলে দিয়েছেন। ডাক্তার বললেন, যখন আমি বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের হলাম, তখন আমার একটি গাড়ির সাথে দুর্ঘটনা হল এবং আমার গুরুতর আঘাত হল। এটি একটি দম্পতির গাড়ি ছিল যাদের কোনো সন্তান ছিল না। তারা আমার চিকিৎসা করালেন এবং আমাকে হাসপাতালে ভর্তি করালেন। যখন আমি জ্ঞান ফিরে পেলাম, তখন তারা আমাকে ক্ষমা চাইলেন এবং বললেন যে তারা আমাকে আমার বাড়ি পৌঁছে দেবেন। আমি তাদের আমার পুরো গল্প বললাম, তো তাদের চোখে অশ্রু এসে গেল এবং তারা বললেন যে এখন তারা আমাকে আমার সৎমায়ের কাছে পাঠাবে না, বরং আমার পরিচর্যা করবেন। এভাবে তারা আমার পরিচর্যা করলেন এবং আমাকে পড়াশোনা করিয়ে আমার স্বপ্ন পূরণ করলেন। ডাক্তার বললেন, আপনাকে দেখে আমি ঠিক করেছিলাম যে এখন আমি আপনার অপরাধীদের শাস্তি দেব এবং এখন আমি পুলিশকে ডাকছি। আপনি পুলিশকে সব বিবৃতি দিন, কারণ আপনার শ্বশুরবাড়ির লোকেরা ভালো মানুষ নয় এবং আপনার দেওরানী আপনাকে মারার চেষ্টা করেছেন। তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে মানুষ যদি কারো সাথে ভালো করে তাহলে তা তাকে ফিরিয়ে দেয়। আমার সাহায্য আজ এই মেয়েটি করেছে যে তার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে একজন ডাক্তার হয়ে আমার সামনে দাঁড়িয়েছে এবং তিনি আমার চিকিৎসা করে আমার প্রাণ বাঁচিয়েছেন। তিনি আমার অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য পুরো চেষ্টা করেছেন। আমি তাকে বললাম, তুমি পুলিশকে ডেকে নাও, আমি তাদের বিবৃতি দিতে প্রস্তুত। ডাক্তার পুলিশকে ডেকে নিয়েছিলেন। পুলিশের কাছে প্রমাণ আগেই ছিল। আমার বিবৃতির পরে এই কথা আরও পাকা হয়ে গিয়েছিল যে আমাকে আমার দেওরানী বিষ দিয়েছিলেন। এভাবে আমার দেওরানীকে পুলিশ গ্রেপ্তার করেছিল, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরও ক্ষমা করিনি। তারা পুরো 10 বছর ধরে আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল।
আমি আমার সাথে হওয়া অত্যাচারগুলিকে পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ বাকি লোকদেরও যৌতুকের অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল। আমার স্বামী এবং আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চাইছিলেন, কিন্তু আমি তাদের কাউকেই ক্ষমা করিনি কারণ তারা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। পুলিশ আমার দেওরানি থেকে সব সত্য বের করে নিয়েছিল এবং তিনি জানিয়েছিলেন যে তিনি বিদেশে বসবাসকারী তার বন্ধুর কাছ থেকে বিষ এনেছিলেন। তখন আমি বুঝলাম যে সেই দিন ডেলিভারি বয়ে সেই বিষ নিয়ে এসেছিলেন। এভাবে আমার সব অপরাধীদের শাস্তি পাওয়া গিয়েছিল এবং আজ আমি এটাই জানলাম যে যারা অন্যদের সাথে খারাপ করে তাদের সাথেও একদিন খারাপ হয়। যারা অন্যদের সাথে ভালো করে তাদের সেই ভালো কাজের প্রতিদান অবশ্যই পাওয়া যায়। এমন আমি আমার ভালো কাজের প্রতিদান ডাক্তার হিসেবে পেয়েছিলাম। ডাক্তারের আমি আজও অনেক কৃতজ্ঞ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে কিছুদিন আমি ডাক্তারের সাথে তার বাড়িতে ছিলাম কারণ তিনি আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে আমি আমার জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছিলাম। তারপর একদিন আমার পাপার পুরনো বন্ধুর সাথে দেখা হলো, যিনি আমার পাপার পারিবারিক আইনজীবীও ছিলেন। তিনি আমাকে দেখেই চিনে ফেললেন এবং বললেন, মেয়ে, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তুমি আমাকে আজ এত বছর পরে পেয়েছ। তিনি আমাকে তার অফিসে নিয়ে গিয়ে এমন একটি খবর শুনিয়েছিলেন যা শুনে আমার চমক লেগেছিল। তিনি আমাকে সেই সম্পত্তির কাগজ দিয়েছিলেন যা আমার পাপা মৃত্যুর আগে আমার নামে করে দিয়েছিলেন। মৃত্যুর আগে আমার পাপা তার সম্পত্তির অর্ধেক ভাগ ভাইয়ের নামে এবং অর্ধেক ভাগ আমার নামে করে দিয়েছিলেন। ভাই এই কথা ভালোভাবে জানতেন, তাই তিনি ভাবির সাথে মিলে তাড়াতাড়ি আমার বিয়ে করে দিয়েছিলেন এবং এমন পরিবারে করেছিলেন যেখানে আমাকে কোনো কথা জানার সুযোগ না থাক। কিন্তু আইনজীবী আঙ্কেল আমার পাপার সাথে এতটাই গভীর বন্ধুত্ব পালন করেছিলেন যে তিনি ভাইকে আমার সম্পত্তির ভাগের কাগজ দেন। তার এটাই কথা ছিল যে তিনি আমার হাতেই আমার সম্পত্তির কাগজ দেবেন। আজ আমার আঙ্কেলের সাথে দেখা হলে তিনি আমার আমানত আমাকে ফেরত দিয়েছিলেন। পাপার দেয়া এই সম্পত্তি আমার একাকিত্বে অনেক কাজে এসেছে। এখন আমি কারো সহায়তায় আমার জীবন কাটাচ্ছি না, বরং আমি আমার পাপার দেয়া সম্পত্তি দিয়ে একটি নতুন স্কুল তৈরি করেছি এবং এখন আমি আমার জীবন আমার মতো করে কাটাচ্ছি। এখন আমি কারো উপর নির্ভরশীল নেই এবং না আমি আবার বিয়ে করতে চাই কারণ আমি জানি যে শ্বশুরবাড়ির লোকেরাও ঠিক পৃথিবীর অন্যদের মতো। এখন আমি নিজেই উপার্জন করি এবং আমার জীবন আমার নিজের মতো করে চালাই। বন্ধুরা, আশা করি আমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপুন যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে আপনি পান। শ্রেজা এবং সমীরের বিয়ের পর থেকে শ্রেজার জীবনে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু কর। সমীরের মনে সন্দেহ জন্মাল যে শ্রেজার হৃদয়ে অন্য কেউ রয়ে গেছে। একদিন সমীর শ্রেজার পিছু নিল আর যা দেখল তা তার জীবন ওলটপালট করে দিল, কারণ সে দেখল যে শ্রেজা তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি একটি ছোট শহরের তিনজন মানুষের, শ্রেজা, সমীর এবং কারণের গল্প। শ্রেজা ছিল একটি সরল ও সুন্দর মেয়ে, যাকে তার সাদামাটা স্বভাবের জন্য সবাই চিনত। ছোটবেলায় তার বাবা মায়ের মৃত্যু হলে তাকে তার পিসি লালন পালন করে। শ্রেজার জীবনে কোনো বড় স্বপ্ন ছিল না, সে শুধু সাধারণ একটি জীবন চেয়েছিল, কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে গেল। একদিন শ্রেজার দেখা হয় সমীরের সঙ্গে, যে তার ব্যবসায়িক কাজে সেই শহরে এসেছিল। সমীর একজন সফল ব্যবসায়ী ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত বিষাদ। তার জীবনে সবকিছু ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসার অভাব তাকে কষ্ট দিত। শ্রেজার সঙ্গে দেখা করার পর সমীর প্রথমবারের মতো কারও প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। প্রথম দেখাতেই শ্রেজা তার পছন্দের হয়ে যায়। সমীর চেষ্টা করতে থাকে শ্রেজার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার এবং ধীরে ধীরে তাদের সাক্ষাৎ বেড়ে যায়। একসময় তারা একে অপরের কাছাকাছি চলে আসে। সমীর শ্রেজাকে তার কোম্পানিতে কাজের প্রস্তাব দেয় এবং শ্রেজা শহরে চলে আসে। শহরে এসে শ্রেজা এবং সমীরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। সমীরের ভালোবাসা ছিল প্রকৃত, কিন্তু সে কখনোই তার মনের কথা শ্রেজাকে বলতে সাহস করেনি। একদিন সমীর তার বাড়িতে একটি পার্টি দেয়, কিন্তু সেই রাতেই সমীরের জীবন পাল্টে যায়, কারণ সে বুঝতে পারে তার মা রাধিকা, যিনি অত্যন্ত কট্টর ও রক্ষণশীল, তাদের সম্পর্ক মেনে নিতে পারেন না। রাধিকা শ্রেজাকে বাড়িতে ডেকে বলেন তিনি কখনোই শ্রেজাকে তার বউ হিসেবে গ্রহণ করবেন না এবং তাকে সমীর থেকে দূরে থাকার নির্দেশ দেন। এই কথাগুলো শ্রেজার হৃদয়ে গভীর আঘাত হানে, কিন্তু সে সমীরকে কিছু বলে না। শ্রেজা সমীরকে ভালোবাসত, কিন্তু তার মায়ের কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ধীরে ধীরে সমীরের থেকে দূরে সরে যেতে শুরু করে। সমীর বুঝতে পারে না কেন শ্রেজার আচরণ হঠাৎ করে এমন বদলে গেল। ঠিক এই সময়ে শ্রেজার দেখা হয় এক রহস্যময় মানুষ, কারণের সঙ্গে। কারণের জীবনও জটিলতায় ভরা ছিল। সে ছিল একজন বেনাম লেখক, যার লেখা বহু বেস্টসেলার বই ছিল, কিন্তু তার আসল পরিচয় কেউ জানত না। শ্রেজা তার বইগুলো খুব পছন্দ করত এবং ধীরে ধীরে সে কারণের কাছে আসতে শুরু করে। কারণের সঙ্গে সময় কাটানোর পর শ্রেজা তার জীবনে এক নতুন দিক খুঁজে পায়। কারণের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল এবং সে শ্রেজাকে এক নতুন শুরু করার প্রেরণা জোগায়। কারণের জীবনেও ছিল এক বেদনাদায়ক অতীত,
যা তাকে ভালোবাসা এবং সম্পর্ক থেকে দূরে রেখেছিল। শ্রেজা এবং কারণের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। সমীর এই বিষয়ে কিছুই জানত না যে শ্রেজা এখন অন্য কারো প্রতি আকৃষ্ট হচ্ছে। একদিন সমীর শ্রেজার মন বুঝতে তার সঙ্গে খোলাখুলি কথা বলতে চায় এবং শ্রেজা সবকিছু খুলে বলে। শ্রেজা জানায় যে সমীরের মা তাকে তাদের সম্পর্ক থেকে দূরে থাকার সতর্কতা দিয়েছিলেন এবং সে চায়নি তার কারণে সমীরের জীবনে কোনো সমস্যা আসুক। সমীর এটা শুনে খুব রেগে যায়, কিন্তু সে তার মায়ের সঙ্গে কোনো ঝগড়া করে না। সে চেষ্টা করে শ্রেজাকে বোঝানোর, কিন্তু তখন শ্রেজার হৃদয়ে কারণের জন্য একটি আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। সমীর তার ভালোবাসা ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এবং শ্রেজার সুখের জন্য তাকে কারণের কাছে ছেড়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। শ্রেজার হৃদয়ে তখনও সমীরের জন্য একটি কোণ রয়ে গেছে, যা সে কখনো ভুলতে পারেনি। একদিন কারণ শ্রেজার অতীত সম্পর্কে জানতে চাইলে সে সবকিছু খুলে বলে। কারণ এটা শুনে দুঃখ পায় যে শ্রেজা এখনো সমীরকে ভুলতে পারেনি। কারণ তাকে বড় একটি সিদ্ধান্ত নিতে বলে। সে বলে যতক্ষণ না শ্রেজা তার অতীতের স্মৃতি মুছে ফেলে, ততক্ষণ সে তাকে গ্রহণ করবে না। শ্রেজার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। সে দুজনের মধ্যে আটকে ছিল। এক রাতে যখন শ্রেজা একা তার ঘরে ছিল, সমীর তাকে ফোন করে। সে শেষবারের মতো তাকে দেখা করতে চায়। শ্রেয়া রাজি হয়। যখন তারা দেখা করে, সমীর জানায় যে সে তাকে আর ভালোবাসে না এবং চায় যে শ্রেজা তার জীবনে এগিয়ে যাক। সে কারণের সঙ্গে বিয়ে করার প্রস্তাব দেয় এবং নিজে দূরে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। শ্রেজার জন্য এটা শোনা খুব কঠিন ছিল, কিন্তু সে সমীরের কথা মেনে নেয়। সে কারণের কাছে ফিরে আসে এবং তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় তখনই আসে। বিয়ের দিন কারণ হঠাৎ বিয়ে করতে অস্বীকার করে। সে জানায় যে সে কখনোই শ্রেজাকে ভালোবাসেনি, বরং সে যা করেছে তা শুধুমাত্র শ্রেজা এবং সমীরকে পুনরায় একসঙ্গে করার সুযোগ দেওয়ার জন্য করেছে। কারণ সমীরকে ফোন করে তার ভুলগুলো সংশোধন করার সুযোগ দেয়। সমীর বিয়েতে আসে এবং শ্রেজার কাছে তার ভালোবাসার প্রকাশ করে। তারা নিজেদের পুরনো ভুলগুলো মিটিয়ে এক নতুন শুরু করে এবং সুখে জীবনযাপন করে। কারণও এতে খুশি ছিল, কারণ সে তার বন্ধুদের তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পেরেছে। এইভাবে তিনজনের জীবনে ভালোবাসা, ত্যাগ এবং নতুন সম্পর্কের সূচনা হয়, যেখানে প্রত্যেকেই তার নিজের সঠিক স্থান খুঁজে পেয়েছে। কিন্তু শ্রেজার কাছে আর কিছুই ছিল না যা সে নিয়ন্ত্রণ করতে পারত। কয়েকদিন পর সমীরকে একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য শহরের বাইরে যেতে হল। সে শ্রেজাকে বলেছিল যে সে দ্রুত ফিরে আসবে, কিন্তু তার কাজ কিছুটা দীর্ঘায়িত হয়ে গেল। এই সময়ে শ্রেজা এবং কারণের মধ্যে ফোনে কথাবার্তা আরও বেড়ে যায়। শ্রেজার মন ধীরে ধীরে কারণের প্রতি আকৃষ্ট হতে লাগল। যদিও সে সমীরকে ভালোবাসত, কারণের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এক রাতে যখন সমীর তার ঘরে ছিল না, শ্রেজা কারণের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। কারণ তাকে একটি হোটেলে আসতে বলল। শ্রেজা কোনো দ্বিধা না করেই কারণের সঙ্গে দেখা করতে চলে গেল। সে হোটেলে পৌঁছে কারণের ঘরে ঢুকল এবং তার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেল। কারণ নিজেকে আর সংযত রাখতে পারল না এবং শ্রেজাকে নিজের বাহুতে জড়িয়ে নিল। তাদের মধ্যে যে দূরত্ব ছিল তা সেই মুহূর্তে শেষ হয়ে গেল। শ্রেজা এবং কারণ একে অপরের সঙ্গে সেই সঙ্গমে আবদ্ধ হল যা তারা সবসময় চেয়েছিল। তাদের এই মিলন এখন নিয়মিত হয়ে উঠল এবং তাদের সম্পর্ক কেবল মানসিক নয়, শারীরিকও হয়ে উঠল। প্রতিবার তাদের শারীরিক সম্পর্ক আরও গভীর হতে লাগল। কারণের সান্নিধ্যে একটি বিশেষ জাদু ছিল যা শ্রেজাকে পাগল করে দিত। তারা একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল যেন এটি তাদের জীবনের শেষ মিলন। শ্রেজা কারণের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে মনে করতে লাগল। এদিকে সমীরের মনে সন্দেহ জাগতে শুরু করল যে শ্রেজা কিছু লুকাচ্ছে। সে শ্রেজার ফোন চেক করে এবং কারণের সঙ্গে তার চ্যাট দেখে ফেলে। সমীরের হৃদয় ভেঙে গেল, কিন্তু সে কিছুই বলল না। সে স্থির করল সে শ্রেজার সঙ্গে সরাসরি কথা বলবে। এক রাতে যখন শ্রেজা এবং কারণ হোটেলের ঘরে একসঙ্গে ছিল, সমীর হোটেলে এসে তাদের রঙে হাতে নাতে ধরে ফেলে। শ্রেজার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং কারণের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সমীর ক্রোধে ফেটে পড়ে শ্রেজার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলে? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে প্রতারণা করলে। শ্রেজার কোনো জবাব ছিল না। সে সমীরের কাছে ক্ষমা চাইল, কিন্তু সমীর তাকে ক্ষমা করতে অস্বীকার করল। সে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেজা তখনই কান্নায় ভেঙে পড়ল। কারণ তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করল, কিন্তু তখনই শ্রেজার মনে হল যে সে একটি বিশাল ভুল করে ফেলেছে। সমীর সিদ্ধান্ত নিল সে শ্রেজার সঙ্গে বিচ্ছেদ করবে এবং তাকে কারণের সঙ্গে থাকতে দেবে। শ্রেজা তখনই বুঝল যে সে তার প্রকৃত ভালোবাসা হারিয়ে ফেলেছে এবং এখন তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, শুধু অনুশোচনা। কারণের সঙ্গে তার সম্পর্ক বেশি দিন টিকল না এবং সে ধীরে ধীরে একা হয়ে পড়ল। সমীর তার জীবনে একটি নতুন শুরু করল এবং একটি নতুন পথে এগিয়ে গেল। কারণ চলে যাওয়ার পর শ্রেজার জীবনে এক অদ্ভুত শূন্যতা এসে গেল, যা সে আর কখনো পূরণ করতে পারল না। তার কাছে এখন কেবল স্মৃতিগুলো রয়ে গেল,
যা তাকে তাড়না করার জন্য যথেষ্ট ছিল। এভাবেই শ্রেজার অজানা সম্পর্কের জটিলতা তার জীবনকে বিশৃঙ্খল করে তুলল এবং শেষ পর্যন্ত সে সবকিছু হারিয়ে ফেল। এই গল্প থেকে আমরা শিখি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সত্যতা এবং বিশ্বাস সবচেয়ে জরুরি। মিথ্যা ও প্রতারণা দিয়ে সম্পর্কের মধ্যে শুধুই দুঃখ এবং অনুশোচনা থাকে। সত্যিকারের ভালোবাসা এবং সত্তা সম্পর্ককে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তোলে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাত তখন প্রায় 2টো বাজে। এটা আমার জীবনে প্রথমবার যে আমি এত রাতে, চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝে, কোমল মামির সঙ্গে তার বাড়িতে একা ছিলাম। বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না, শীতের মৌসুম চলছিল আর চারপাশে গাঢ় অন্ধকার ছড়িয়েছিল। এই অন্ধকারের মধ্যে কোমল মামির সুন্দর মুখটা আরও বেশি উজ্জ্বল লাগছিল। তিনি গভীর ঘুমে ডুবেছিলেন। মামিকে এভাবে ঘুমোতে দেখে, তার শান্ত আর সুখী ঘুমের দিকে তাকিয়ে আমার মনে একটা অদ্ভুত আলোড়ন জেগে উঠল। তখনই আমার মাথায় কিছু উদ্ভট চিন্তা ঘুরপাক খেতে শুরু করল। বলে না, রাত যখন গাঢ় অন্ধকারে ঢেকে যায় তখন মানুষের নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে। আমার সঙ্গেও তেমন কিছু একটা হচ্ছিল। আমি যেন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। সেই দিনই প্রথমবার আমি কোমল মামির একাকিত্বের সুযোগ নিয়েছিলাম। কোমল মামি আমার থেকে মাত্র 5 বছরের বড় ছিলেন। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী আর আকর্ষণীয়। তার বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগে, আর আমার মামা বেশিরভাগ সময় শহরের বাইরে থাকতেন। তাই কোমল মামি বাড়িতে একা থাকতেন। ছোটখাটো বিষয় নিয়েও তিনি চিন্তিত হয়ে পড়তেন। যখনই তিনি আমাকে ফোন করতেন, আমি সঙ্গে সঙ্গে কোনো সুযোগ খুঁজে তার কাছে চলে যেতাম। তার কথা শুনতে আমার সবসময় ভালো লাগত, কিন্তু মাঝে মধ্যে এটা আমার সহ্যের বাইরে চলে যেত। তাই যখনই সময় পেতাম আমি বাড়ি থেকে বেরিয়ে পড়তাম। সেদিনও আমি স্কুল থেকে ফিরে দেখি কোমল মামি বাড়িতে আছেন। তার মুখে একটা চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? কোমল মামি চিন্তিত গলায় বললেন, সকাল থেকে বাড়িতে বিদ্যুৎ নেই, সময়মতো বিল জমা দেওয়া হয়নি, তাই লাইন কেটে দিয়েছে। এটা বলতে বলতে তার চোখে জল চলে এল। আমি আবার জিজ্ঞেস করলাম, মামি, আপনি বিলটা জমা দেননি কেন? তিনি বললেন, আলোক, তুমি তো জানো তোমার অজয় মামা বেশিরভাগ সময় শহরে থাকেন। আমি এখানে একা থাকি। পুরো বাড়িটা সামলাতে সামলাতে অনেক সময় কিছু মনে থাকে না। হয়তো লাইটের বিলটা কোথাও রেখে ভুলে গিয়েছিলাম, তাই জমা দেওয়া হয়নি। আর এখন লাইট কেটে গেছে। মামি যখন এসব বললেন, আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, মামি, আপনি আমার সঙ্গে চলুন, আমি বিল জমা দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আপনার বাড়িতে আবার লাইট ফিরে আসবে। এটা শুনে কোমল মামি খুব খুশি হলেন। আমি তখন না খেয়ে পান না করেই তার সঙ্গে বেরিয়ে পড়লাম। কোনোরকমে মামির বিলটা জমা করিয়ে দিলাম। তারপর ফেরার পথে কোমল মামি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। রাত তখন গভীর হচ্ছিল আর চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছিল, তবু তখনও লাইট ফেরেনি। আমরা যখন বাড়িতে ঢুকলাম, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালাম। অন্ধকারের মধ্যে যেই কোমল মামির দিকে আমার চোখ পড়ল, আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, মামি, আপনি বেডরুমে গিয়ে বসুন, আমি দেখছি বিদ্যুতের জন্য কি করা যায়। কোমল মামি বললেন, আলোক, আমার অন্ধকারে খুব ভয় লাগে, তাই তো তোমাকে সঙ্গে নিয়ে এসেছি। এটা শুনে আমি প্যারা দিয়ে তার মাথায় হাত রেখে বললাম, মামি, আপনার চিন্তা করার কিছু নেই, এখন আপনি একা নন। আমি তার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিলাম। তারপর বললাম, আপনি আরাম করে বসুন, আমি একটু পরেই আসছি। কিন্তু আমি ঘর থেকে বেরোতে যাব, তখনই কোমল মামি অন্ধকারের ভয়ে আমার হাতটা চেপে ধরলেন আর আমাকে জড়িয়ে ধরলেন। আমি একটু ঘাবড়ে গেলাম, আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগল। আমি তাকে বোঝালাম, মামি, আপনি ভয়ে পাবেন না, আমি বিদ্যুতের জন্য একটা ব্যবস্থা করে আনছি। আমার কথা শুনে তিনি একটু শান্ত হলেন। আমি ঘর থেকে বেরিয়ে এলাম আর ভাবতে লাগলাম, এই একাকিত্বের সুযোগটা কিভাবে নেওয়া যায়, যাতে কেউ কিছু সন্দেহ না করে আর আমার কাজও হয়ে যায়। কোমল মামি আমাকে তার ছেলের মতোই দেখতেন, আমার ওপর তার পুরো ভরসা ছিল। কিন্তু আমি আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে একটা পরিকল্পনা বানালাম। একটু ভেবেচিন্তে আমি মামির জুসের গ্লাসে ঘুমের ওষুধের গুঁড়ো মিশিয়ে দিলাম। বিদ্যুৎ তখনও ছিল না, তাই মামি পুরো গ্লাসটা খেয়ে ফেললেন আর আমার সঙ্গে গল্প শুরু করলেন। তিনি খুব চিন্তিত ছিলেন, কারণ তার মনে হচ্ছিল অজয় মামা মুম্বাইয়ে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছেন। মামা যাওয়ার পর থেকে তিনি নিজে থেকেই ফোন করতেন, কিন্তু ফিরে আসার কোনো ইচ্ছের কথা মুখে আনতেন না। অজয় মামার কথা বলতে বলতে কোমল মামি কাঁদতে শুরু করলেন। আমি তাড়াতাড়ি উঠে তাকে জড়িয়ে ধরলাম আর বোঝাতে লাগলাম, মামি, আপনার মন খারাপ করার কিছু নেই, অজয় মামা এমন কিছু করবেন না। কিন্তু কোমল মামি আমার গলা জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন।
আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম, যখন তিনি গভীর ঘুমে ডুবে যাবেন, তখন আমি আমার পরিকল্পনাটা পুরো করতে পারব। কিছুক্ষণ পর মামি ঘুমিয়ে পড়লেন। তিনি একটা সবুজ শাড়ি পরে ঘুমাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল যেন কোনো পরী। তাকে দেখে আমার মনটা আর সামলাতে পারছিল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার উদ্দেশ্য পূরণ করতে চাইছিলাম, তার একাকিত্বের সুযোগটা নিতে চাইছিলাম। সারা রাত আমি কোমল মামির বাড়িতে কাটালাম। ওষুধের প্রভাবে তিনি গভীর ঘুমেছিলেন, আর আমি সেই সুযোগে আমার মনের ইচ্ছেগুলো পূরণ করে নিলাম। সকালে যখন ঘুম ভাঙল, নিজেকে খুব ক্লান্ত লাগছিল। আমি কোমল মামির বিছানাতেই শুয়ে পড়লাম। চোখ খুলে দেখি মামি ঘুম থেকে উঠে গেছেন আর রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? আপনি আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? এক মুহূর্তের জন্য মনে হল তিনি কি জেনে গেছেন যে আমি কাল রাতে তার সঙ্গে কি করেছি। কোমল মামি বললেন, অর্ধেক দিন পেরিয়ে গেছে আলোক, আর তুমি এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো, বাড়ি যাও। দিদি তোমার জন্য চিন্তা করছে। আমি একটু মুখ গোমরা করে বললাম, এখন বাবার আমাকে দিয়ে আর কি কাজ আছে? শুধু এটাওটা করে আমাকে জ্বালাতন করেন। আমি তো আর অন্য কারো বাড়িতে যাইনি। আপনি আমার মামি। এটা বলে আমি মামির হাতটা ধরে প্যারা দিয়ে আমার পাশে বসিয়ে দিলাম। কোমল মামি বললেন, অত ভালোবাসা দেখানোর দরকার নেই, আমি সব জানি। রাতে তুমি আমার বিছানায় কেন শুয়েছিলে? তিনি আরও বললেন, আলোক, তুমি আমার সঙ্গে এটা একদম ঠিক করনি। বাড়িতে আরও ঘর আছে, তুমি বাইরের লবিতে শুতে পারতে। তার কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মনে হল তিনি শুধু এটুকুই জানেন। আমি তার কথাগুলো এড়িয়ে গিয়ে গোসল করতে চলে গেলাম। যখন বাড়ির জন্য বেরোলাম, দেখি মামি খুব রেগে বসে আছেন। তিনি বললেন, আলোক, তুমি এতদিন কোথায় ছিলে? আজ ফিরলে? আমি তোমার মাকে বলেছি যে ঝড়ের কারণে আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তুমি আসতে পারোনি। ততক্ষণে সকাল হয়ে গেছে, মামির বাড়িতে লাইট ফিরে এসেছে। এখন আর তিনি বেশি দুঃখ করবেন না। মা বললেন, আলোক, তোমার কোমল মামির ছোটখাটো ব্যাপারে দুঃখ পাওয়ার অভ্যাস হয়ে গেছে। তার মনে হয় অজয় ভাইয়া মুম্বাইয়ে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছেন। জানি না কবে তার এই সন্দেহ করার স্বভাবটা যাবে। অজয় মুম্বাইয়ে টাকা রোজগারের জন্য এত কষ্ট করেন, আর কোমল চায় তিনি সবসময় ফোনে তার সঙ্গে লেগে থাকুন। মায়ের কাছে কোমল মামির আচরণ নিয়ে অনেক অভিযোগ ছিল। আমি শুধু মাথা নেড়ে তার কথায় সায় দিচ্ছিলাম। 3 দিন কেটে গেল, আমি আর কোমল মামির বাড়ি গেলাম না। মনটা খুব খারাপ ছিল, ভাবছিলাম কিভাবে তার বাড়ি যাব। তারপর 3 দিন পর সন্ধ্যায় বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম। দেখি মা রান্নাঘরে মুরগির মাংস রান্না করছেন। আমি ইচ্ছে করেই মায়ের সামনে বললাম, কোমল মামি মুরগির মাংস খেতে খুব ভালোবাসেন। তার বাড়ি 4 কিলোমিটার দূরে, নিলে আমি গিয়ে দিয়ে আসতাম। মায়ের কোমল মামির ওপর অনেক অভিযোগ থাকলেও তিনি তাকে ভালোবাসতেন। আমার কথা শুনে মায়ের মন গলে গেল। তিনি বললেন, কোমল মামির বাড়ি কত আর দূর? আলোক, গাড়ি নিয়ে যাও, 1 মিনিটও লাগবে না। যাও, তাকে মুরগির মাংসটা দিয়ে এসো। আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। মুচকি হেসে বললাম, ঠিক আছে মা, তুমি টিফিনে বেঁধে দাও, আমি মামির জন্য পৌঁছে দিচ্ছি। মা তাড়াতাড়ি টিফিনটা বেঁধে দিলেন। আমার মনটা খুশিতে ভরে গেল। কোমল মামির বাড়ি পৌঁছে দেখি তিনি রান্না করতে যাচ্ছেন। আমাকে দেখে তিনি খুব খুশি হলেন, আমাকেও খেতে বললেন, তাই আমি তার সঙ্গে বসে পড়লাম। দুজনে মিলে মুরগির মাংস খেলাম। আমি কফি অর্ডার করলাম। বাড়ি ফেরার কোনো ইচ্ছে ছিল না। কফি খেতে খেতে আমরা মোবাইলে গেম খেলা শুরু করলাম। আমি ফোন করে মাকে বলে দিলাম, কোমল মামি আমাকে জোর করে বাড়িতে থাকতে বলেছেন, অথচ মামি এমন কিছু বলেননি। আমি মামিকে বললাম, আপনি দিন দিন এত রোগা হয়ে যাচ্ছেন, বেশি খানপিন করেন না কেন? কোমল মামি বললেন, প্রতিদিন জুস খাওয়ানোর কেউ নেই তো। আমি বললাম, ঠিক আছে, এখন থেকে এই দায়িত্ব আমার। তারপর আমি ডালিমের জুস এনে মামিকে দিলাম, তবে তাতে নেশার গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। কোমল মামি আমার দিকে ভালোবাসার চোখে তাকিয়ে বললেন, আলোক, তুমি যেমন ছেলে তেমনটা সবার কপালে জোটে না। তোমার অজয় মামা এখানে নেই, কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে আমার আর কোনো অসুবিধে হয় না। নেইলে আমি বসে বসে শুধু ভাবতাম, মামা ছাড়া আমার সময় কিভাবে কাটবে। আমি হালকা হেসে দিলাম। কোমল মামি কি জানতেন যে আমার এই সাহায্যের পেছনে কি মতলব লুকিয়ে আছে? আমি তো সবসময় সুযোগের তাকেই থাকতাম। মামি জুসটা খাওয়ার কিছুক্ষণ পর গভীর ঘুমে ডুবে গেলেন। আমার আবার সুযোগ এসে গেল। সারা রাত আমি সেই সুযোগের ফায়দা তুললাম। সকালে যখন খুব ক্লান্ত লাগল, আমি শুয়ে পড়লাম। মামির কথা মনে পড়ে গেল, তাই ইচ্ছে করেই চাটাই পেতে নিচে শুয়ে পড়লাম, যাতে মামির কিছুতে সন্দেহ না হয়। পরদিন দেরিতে ঘুম ভাঙল। উঠে দেখি মামিও উঠে গেছেন। তিনি বললেন, আলোক, তুমি রাতে এখানেই থেকে গেছিলে?
তোমার মা নিশ্চয়ই চিন্তা করছেন। আমি বললাম, না মামি, আমি মাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। তিনি চিন্তা করবেন না, বরং খুশি হবেন যে আপনার কাছে কেউ সঙ্গ দিচ্ছে। নীলে তিনি সবসময় ভেবে দুঃখ পান যে আপনি একা বাড়িতে সময় কিভাবে কাটান। দুপুর প্রায় 1টা নাগাদ আমি বাড়ি ফিরলাম। মা বললেন, আলোক, পড়াশোনার দিকেও মন দাও। নীলে তুমি কোমল মামির চাকর হয়ে থেকে যাবে, আর তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বললাম, মা, তুমি কি সব কথা বলছ? তোমার ভাইয়ের বউ বেচারি একা থাকেন, আমরা যদি তার সাহায্য করি তাতে কি এমন হয়ে যাবে? আমি ঠিক করেছি, এখন থেকে প্রতিদিন রাতে আমি কোমল মামির বাড়ি যাব, যাতে তিনি একা না থাকেন। আশপাশের লোকজন বলছিল তাদের গ্রামে আজকাল চুরি বেড়ে গেছে। আমার কথা শুনে মা আরও মন খারাপ করলেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি প্রতি রাতে কোমল মামির বাড়ি যেও, তবে সকালে সময়মতো বাড়ি ফিরে আসবে। তোমার বাবা তোমার ছুটির দিনগুলো নিয়ে খুব রাগ করেন। আমি মাকে কথা দিলাম যে সকালে সময়মতো ফিরব, নে তো মামির বাড়ি থেকে সোজা স্কুলে চলে যাব। এতে আমার পড়াশোনারও ক্ষতি হবে না। আমি কোমল মামির মাথায় এই কথাটা ভালো করে বসিয়ে দিয়েছিলাম যে তাদের গ্রামে আজকাল চোর ডাকাত বেশি ঘুরছে। এমন কিছু বানানো গল্প শোনালাম, যা শুনে মামি খুব ভয় পেয়ে গেলেন। প্রতিবার আমি ডালিমের জুস নিয়ে তার বাড়ি যেতাম আর তাতে নেশার গুঁড়ো মিশিয়ে দিতাম। তারপর যখন তিনি গভীর ঘুমে ডুবে যেতেন, আমি আমার সুযোগটা কাজে লাগাতাম। এই কাজে আমি খুব মজা পাচ্ছিলাম আর বেশ সহজেই কোমল মামিকে বোকা বানিয়ে দিচ্ছিলাম। এখন তিনি প্রতি রাতে আমাকে বাড়িতে থাকতে বলতেন। মায়েরও আর কোনো চিন্তা ছিল না, কারণ আমি প্রতিদিন স্কুলে যাচ্ছিলাম। কিন্তু আমার জন্য এসব করা কঠিন হয়ে পড়ছিল। রাতে এত পরিশ্রমের পর সকালে তাড়াতাড়ি উঠতে হতো। একদিন হঠাৎ কোমল মামির আমার ওপর সন্দেহ হল। সেই রাতে আমি জুস নিয়ে তার ঘরে গেলাম। তিনি বললেন, আলোক, আজকাল আমার কেমন যেন অদ্ভুত লাগছে। মনে হয় রাতে আমি নেশার ঘোরে গভীর ঘুমে ডুবে যাই। আগে তো এমন হতো না। আজ দুপুরে যখন আবর্জনা ফেলতে গিয়েছিলাম, কুড়েতে একটা পুতলি দেখলাম। ওটা দেখে আমি চমকে উঠেছি। তার কথা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বুঝতে পারলাম তিনি কি দেখেছেন। তবু বোকা সেজে জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? আপনি এমন কি দেখলেন যে এত চিন্তিত হয়ে পড়েছেন? প্রথমে কোমল মামি আমার দিকে তির্যক চোখে তাকালেন। তারপর এমন ভাব দেখালেন যেন কিচ্ছু হয়নি। আমি শুধু জিজ্ঞেস করলাম, মামি, কি ব্যাপার? আপনি কি পেয়েছেন? তিনি বললেন, থাক, এটা তোমার বোঝার ব্যাপার না, তুমি এখনো ছোট ছেলে। এটা বলে তিনি ডালিমের জুসের গ্লাসটা পুরোটা খেয়ে ফেললেন আর আমার সঙ্গে গল্প শুরু করলেন। আমি মনে মনে খুশি হয়ে গেলাম। কোমল মামি এখনো আমাকে ছোট্ট ছেলে ভাবছেন, অথচ আমি প্রতি রাতে তার জুসে নেশার গুঁড়ো মিশিয়ে তার সুযোগ নিচ্ছি। কিছুক্ষণ পর মামি আবার ঘুমিয়ে পড়লেন। আমি আমার কাজে লেগে গেলাম। এসব করতে আমার খুব মজা লাগছিল। কখনো ভাবিনি যে এটা এত সহজ হবে। কোমল মামি পুরোপুরি আমার জালে আটকে গিয়েছিলেন। তার কখনো আমার ওপর সন্দেহ হয়নি, এমনকি এটাও বুঝতে পারেননি যে আমি তার জুসে নেশার গুঁড়ো মেশাচ্ছি। কিন্তু একদিন মামি বললেন, দুপুরে পাশের বাড়ির আরতি এসেছিল। সে খুব অদ্ভুত কথা বলছিল। আমি তার কথা বুঝতে পারছিলাম না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে আরতি? সে কি বলছিল? কোমল মামি বললেন, আরতি বলছিল যে গত রাত 12টার সময় আমাদের বাড়ির জানালা দিয়ে সে কিছু অদ্ভুত জিনিস দেখেছে। তাকে মনে হয়েছে আমাদের বাড়িতে কোনো ছেলে এসেছিল। তার কথা শুনে আমার অবস্থা খারাপ হয়ে গেল। গত রাতে আমি আমার বন্ধুদের কোমল মামির বাড়িতে ডেকেছিলাম। আমরা সবাই মিলে তার ঘুমের সুযোগ নিয়েছিলাম। আমার কোনো ধারণাই ছিল না যে মামির নতুন পড়শি আরতি এত রাতেও আমাদের বাড়ির ওপর নজর রাখছে। এখন আমার ধরা পড়ার ভয় হচ্ছিল। আমি মামিকে বললাম, আপনি আশপাশের মহিলাদের বাড়িতে একদম ঢুকতে দেবেন না। আরতি জানে আপনি একা থাকেন, তাই এসব কথা বলছে। কাল যদি তারা আপনার চরিত্র নিয়ে কথা শুরু করে, তখন আপনি কি করবেন? আপনি তাকে আগে থেকেই কড়া করে বলে দিন যেন আমার বাড়ির ওপর নজর না রাখে। আমার কথা শুনে কোমল মামি খুশি হলেন। তিনি বললেন, আলোক, তুমি একদম ঠিক বলেছ। আরতি যদি বলে সে কাউকে দেখেছে, তাহলে কালকে বলবে আমার কোনো বয়ফ্রেন্ড এসেছিল। তখন আমি কি করব? আমার কথা তার মনে ভালোভাবে বসে গেল। আমি তখনই তার কাঁধে হাত রেখে বললাম, মামি, আপনি জানেন না, আজকালকার জমানা খুব খারাপ। এই আশপাশের লোকেরা বাড়ির শান্তি নষ্ট করতে চায়। কোমল মামি আমাকে ধন্যবাদ দিয়ে বললেন, আলোক, তুমি আমাকে সঠিক কথা বলেছ। এখন থেকে আমি এই আরতিকে বাড়িতে একদম ঢুকতে দেব না। আমি তার কথায় একটু হেসে দিলাম। আমার বুদ্ধিমতী কোমল মামি আমার ওপর চোখ বুজে ভরসা করছিলেন, আর আমি সেই ভরসার ফায়দা তুলছিলাম। সেই দিন থেকে কোমল মামি আরতির সঙ্গে কথা বলা পুরোপুরি বন্ধ করে দিলেন।
এখন তার যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি একমাত্র ভরসা ছিলাম। মামি যখনই ফোন করতেন আমি তক্ষুনি তার কাছে চলে যেতাম। প্রতি রাতে আমি নিজে থেকে জুস নিয়ে যেতাম আর তাতে নেশার গুঁড়ো মিশিয়ে তাকে খাইয়ে দিতাম। শুরুতে আমি একাই তার ঘুমের সুযোগ নিতাম, কিন্তু ধীরে ধীরে আমি আমার স্কুলের বন্ধু রোহনকেও তার বাড়িতে ডাকতে শুরু করলাম। মামি যখন গভীর ঘুমে ডুবে যেতেন আমি আর রোহন মিলে তার সুযোগ নিতাম। আমার মনে হচ্ছিল আমার এই খেলা কখনো ফাঁস হবে না, কিন্তু আমি সবসময়ই একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম। এক রাতে কিভাবে যেন মামির ঘুম ভেঙে গেল। তিনি ঘর থেকে বেরিয়ে লবিতে এলেন। আমি আর রোহন সেখানে ছিলাম। মামিকে সব বুঝতে একটু সময় লাগল, কিন্তু যখন তিনি পরিস্থিতি বুঝলেন রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। রোহন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে গেল। রোহন চলে যেতেই মামি আমার কাছে এসে রেগে বললেন, আলোক, এসব কি চলছে? আমার মনে হল যেন আকাশ ভেঙে আমার ওপর পড়েছে। আমি হাত জোট করে বললাম, কিচ্ছু না, আমি রোহনের সঙ্গে পড়াশোনার জন্য কাগজ তৈরি করছিলাম। কিন্তু তখনই মামি আমাকে একটা জোরে থাপ্পড় মারলেন। রেগে গিয়ে বললেন, আলোক, আমি নিজের চোখে সব দেখেছি। তুমি আর রোহন মিলে মদ খাচ্ছিলে, আর তারপর আমার চোখ পড়ল সেই মেয়েটার ওপর যে তোমার সঙ্গে সুজেছিল। ওই মেয়েটা যে রোহনের মন ভোলায়। আমি তোমাদের দুজনকে দেখে ফেলেছি। মামির রাগ আরও বেড়ে গেল। তিনি চিৎকার করে বললেন, আলোক, তোমার একটুও লজ্জা করে না এমন নোংরা কাজ করতে? তোমার মা পূজা দিদি দিনরাত পরিশ্রম করে তোমার স্কুলের ফি জোগাড় করেন, আর তুমি এসব করছ? তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করেন, আর তুমি তাদের এইসব দেখাচ্ছ? আমি এখনই পূজা দিদিকে ফোন করে সব বলছি। তার কথা শুনে আমি লজ্জায় মাটিতে মিশে গেলাম। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোট করে বললাম, মামি, প্লিজ মাকে এসব বলবেন না। কোমল মামি গম্ভীর গলায় বললেন, আলোক, এসব তোমার আগেই ভাবা উচিত ছিল। তুমি আমার জুসে নেশার গুঁড়ো মিশিয়েছ, আর আমার তা বোঝারও সুযোগ ছিল না। তুমি আমার একাকিত্বের ভুল ফায়দা তুলেছ। আমি তাকে কথা দিলাম যে আর কখনো এমন ভুল করব না। সেই রাতে আমি কোমল মামির সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছিলাম। তার রাগে ভরা চোখ আর চিৎকার আমার মনে গেঁথে গিয়েছিল। আমি বললাম, মামি, আমি জানি আমি ভয়ানক ভুল করেছি। আমার আর কিছু বলার নেই। আমি শুধু চাই আপনি আমাকে মাপ করে দিন। আমি কথা দিচ্ছি এমন কিছু আর কখনো হবে না। কোমল মামি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে রাগের সঙ্গে একটা দুঃখ মিশেছিল। তিনি শান্ত গলায় বললেন, আলোক, তুমি আমার ওপর যে ভরসা ভাঙলে সেটা আমি কখনো ভুলব না। আমি তোমাকে ছেলের মতো দেখতাম, আর তুমি আমার সঙ্গে এমন করলে। তবু আমি তোমার মাকে কিচ্ছু বলব না, কিন্তু এর বদলে আমার একটা শর্ত আছে। তুমি এখন থেকে আমার বাড়ির ধারে কাছেও আসবে না। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি জানতাম আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে মামি, আমি আপনার কথা মানব। আমি আর কখনো এখানে আসব না। সেই রাতে আমি বাড়ি ফিরে গেলাম। মনের মধ্যে একটা ভারী পাথর চেপে বসেছিল। যে কোমল মামি আমাকে এত ভালোবাসতেন তার চোখে আমি এখন একটা অপরাধী। তারপর থেকে আমি সত্যিই তার বাড়ির কাছে যাইনি, কিন্তু মাঝে মধ্যে মনে হতো যদি আমি এই পথে না যেতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা এমন ভয়ানকভাবে শেষ হতো না। কয়েক মাস পর শুনলাম অজয় মামা মুম্বাই থেকে ফিরে এসেছেন। তিনি এখন কোমল মামির সঙ্গে থাকেন। মা একদিন বললেন, কোমল এখন অনেক শান্ত আর সুখী আছে। অজয় ভাইয়া ফিরে আসায় ওর সব সন্দেহ দূর হয়ে গেছে। আমি শুধু মাথা নেড়ে চুপ করে রইলাম। আমার জীবনেও অনেক কিছু বদলে গিয়েছিল। আমি পড়াশোনায় মন দিয়েছি, বন্ধুদের সঙ্গ কমিয়ে দিয়েছি। কোমল মামির সঙ্গে যা হয়েছিল সেটা আমার জন্য একটা বড় শিক্ষা হয়ে গেল। আমি বুঝলাম কারো ভরসার সুযোগ নেওয়া কতটা ভয়ানক ফল আনতে পারে। এখন আমি শুধু চাই আমার জীবনটা নতুন করে গড়ে তুলতে। আর কোমল মামি, তিনি হয়তো আমাকে কখনো ক্ষমা করবেন না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করার চেষ্টা করে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কোথায় আছেন এখন? আমি অফিসেই আছি। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি চিনতে পারছি। চিনতে পারবো না কেন? কারণ আপনার কণ্ঠ শুনলেই তো আমি চিনতে পারি। তারপর তো স্যার আপনার নাম্বারটা তোমার ফোনে সেভ করা আছে, তাহলে চিনতে অসুবিধা হবে কেন? ও, আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ, যে কোনো সময় যদি কোনো দরকারি আবার লাগে, এই জন্য আর কি। এই শোনো, তুমি কি আজকে অফিসে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম তো, কিন্তু স্যার আপনাকে তো আজকে দেখলাম না অফিসে। আমি একটু অফিসিয়াল ঝামেলায় ছিলাম, এই জন্য আর কি।
ও আচ্ছা, তাই নাকি স্যার? তো ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, ভালো আছি। ও তাই? তো এখন কি মনে করে স্যার ফোন দিলেন? কেন এত রাত্রি ফোন দিছি এই জন্য? না, মনে করছিলাম যে হয়তো আমি কোনো ভুল টুল করছি, এই জন্য আর কি। আরে না, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তারপরে ওই যে স্যার, আমি আমার কাগজপত্রগুলো রাখছিলাম একটু সাইন করার জন্য, এই জন্য আর কি চিনতে ছিলাম, মানে ঘাবড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম এর আগে, সেটা কি মনে আছে তোমার? হুম, না, কিন্তু কি কথা স্যার? বুঝিয়ে বলবো, মানে ওই যে আমার সঙ্গে একদিন, বুঝি না। মানে ব্যাপারটা বোঝো নাই? ওই যে একদিন আমার সাথে, তোমাকে একদিন বলছিলাম। আরে না, বুঝলাম না স্যার। তো বুঝিয়ে বলেন তো, নেকা না করে একটু সোজা করে বলেন। মানে বোঝনি? আমার সাথে একদিন তোমাকে যাইতে বলছিলাম না? ও, কোথায় স্যার? যাইতাম দূরে কোথাও। কেন? কি স্যার, বেড়াইতে নাকি আর কোনো সমস্যা? আরে না, বেড়াইতাম, আর হয়তো চান্স পেলে থাকতাম। ও, থাকবেন? তার মানে স্যার কি বোঝাই, মানে আমাকে করবেন? হ্যাঁ? তার মানে থাকবেন আপনি, এই ইচ্ছা? কেন? হ্যাঁ, থাকতাম। ও বাবা, হ্যাঁ, এতই সস্তা? না না স্যার, আপনি যে মোটা, আমি আপনাকে পারবো না স্যার, আপনার সঙ্গে আমি কোথাও যাব না, এটা বলে দিলাম। সম্ভব না স্যার। আরে পাগলি, আমি এটা বুঝলাম না। মোটা হলে কি সমস্যা তোমার? মোটা হলেই সমস্যা বস? আমি মোটা মানুষ দেখে ভয় পাই? ও, মোটা মানুষ আর বড় দেখে তুমি ভয় পাও? হ্যাঁ। কিন্তু মোটা দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার? ওই যে আপনি বলছেন আপনি নাকি বেড়াইতে যাবেন, আবার থাকবেন, এই জন্য আর কি। ও তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা একটা কথা বলো তো, তুমি মোটা মানুষ দেখলে ভয় পাও কেন এত? স্যার, মোটা মানুষদের ওইটাও অনেক বড় হয়, অনেক মোটা হয়, এই জন্য আমার অনেক ভয় লাগে স্যার। আমি কি বলবো আপনারে স্যার, ওইটা অনেক মোটা আর এটা আমি পারবো না, আর আমার খুব ভয় লাগে স্যার, বুঝছেন? আরে পাগলি, তুমি আসলে যেটা মনে করছো অতটা না। না না, তবুও আমি অনেক ভয় পাইতেছি, বুঝছেন? তার মানে আমি বেশি মোটা এই জন্য? জি বস। তার মানে আমি অনেক বেশি মোটা, পেটালো না? জি বস, আপনি বোঝেন না? আমি যদি আপনার ওই মোটা পেটের উপরে উঠে সারাদিন ধরে নড়াচড়া করি না, তারপর আপনার ওই পেট কমবে না, বোঝেন না বস? এই জন্য আমার খুব ভয় লাগে, আমি ভয় পাচ্ছি। ও, এই জন্যই তুমি এই মোটা মানুষকে এত ভয় পাও? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি কি মোটা কম? তুমিও তো অনেক ভারী মোটা, তাহলে এভাবে ভয় পাচ্ছ কেন? স্যার, আমি আপনাকে একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো, কি কথা বলবে? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না স্যার, বুঝছেন? কিন্তু কেন? ওই যে বলছি না, আপনি অনেক বেশি মোটা তাই। ও, আমি বেশি মোটা তাই? জি বস, এই জন্য আর কি। আরে আমি মোটা হলে সমস্যা কি? আমি কি তোমার উপরে উঠে বসে থাকবো নাকি সব সময়? তবু না স্যার, আপনি প্লিজ আমার সঙ্গে জোর করবেন না। আরে, একে তো আমি বুঝাইতে পারছি না। আরে আমি তো তোমার উপরে উঠে সবসময় বসে থাকবো না, তো তুমি ভয় পাচ্ছ কেন এত? স্যার, আপনার যে শারীরিক অবস্থা, না জানি আপনার ওইটার অবস্থা কি। তাই না? আরে না না, এত ভয় পাওয়ার কিছু নেই। চলো না, একদিন ঘুরে আসি, তারপরে বুঝতে পারবে। আরে বস, আমি যদি যাই না, তাহলে তো আমি মারাই যাব, বুঝছেন? আরে না না, সমস্যা নেই। না স্যার, আমি মারা পড়ে যাব কিন্তু। আরে কোনো সমস্যা নেই, কিছু হবে না, এত ভয় পাচ্ছ কেন? আপনি তো শুধু ওইটাই সহজেই বলে যাচ্ছেন। আরে বুকে সাহস রাখো। আর শোনো, তাহলে তুমি কয় তারিখে যাচ্ছ সেটা বলো। স্যার, তাহলে আপনি আমাকে উম 1 সপ্তাহ চিন্তা করার একটু সুযোগ দেন, তারপরে দেখি। এটা আবার কেমন কথা? তার মানে তোমাকে 1 সপ্তাহ চিন্তা করার সুযোগ দিতে হবে, তাই?
হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার আজকে বুধবার তো, আচ্ছা দেখা যাক, আমি একটু চিন্তা ভাবনা করে সামনের বুধবারে যাওয়া যায় কিনা, তারপরে আমি আপনাকে জানাবো স্যার, বুঝছেন? ও তাই নাকি? হ্যাঁ স্যার তাই। আর দেখি এর মধ্যে যদি আমি সময় সুযোগ বের করতে না পারি, তাহলে তো আর যাওয়াই হবে না, আর আমার মনে হয় বেঁচেই যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে না যাওয়ার কি আছে, মিস্টেক হবে কেন? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা আসলে বললাম, আমারে আপনি এক সপ্তাহ সময় দেন, তারপরে দেখা যাবে। আগেই এত হতাশ হচ্ছেন কেন? শোনো, তোমার ফাইল তো রেখে আসছো আমার টেবিলে, তাই না? হ্যাঁ স্যার। শোনো, তোমার ফাইল তো রাখা আছে, ওইটা আমি সব ম্যানেজ করছি। আহ, আর কোনো সমস্যা নেই। তোমার এখন যে স্যালারি আছে না, এর থেকে কদিন পরে তোমার স্যালারি এখনকার তুলনায় ডবল হয়ে যাবে, বুঝছো? স্যার এখন কথা হয়েছে যে আমি যদি আপনার সঙ্গে, আপনি যেটা বললেন, যেতে না পারি, বা আপনার আপনার এটা যদি আমি নিতে না পারি, তাহলে কি আমার স্যালারি বাড়বে স্যার? যেতে পারবো না, নিতে পারবো না, তার মানে? স্যার আপনি মানে বোঝেন না, মানে আপনার ওইটার কথা বলছি আর কি। অত মোটা গোড়ার ডিম আমার ভয় লাগে। ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো খালি তাই বলেন স্যার। আরে ভয় নেই, নিতে পারবা নিতে পারবা, কোনো সমস্যা হবে না, বুঝছো? এত ভয় পাচ্ছ কেন? নিতে পারবা। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আপনি কি বিয়ে করছেন? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, আপনি সত্যটা বলেন। আমি উম, না না না, আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? বিয়ে করবো কেন? বিয়ে শাদী করিনি এখনো। এই জন্য তো এত ক্ষুধা লাগছে, তোমাকে খাইতে ইচ্ছা করছে। আর তুমি এদিকে আমি মোটা, এই সেই দেখে তুমি অযথা অযথা ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? আরে তুমি কি দেখতে শুনতে কম? এত নাদুস নুদুস উঁচু লম্বা একটা সুন্দরী একটা মেয়ে তুমি, হ্যাঁ? ভরপুর সুডল শরীর তোমার, দেখলে একটা পাহাড়ের মতো দেখতে দেখা যায়। অথচ এই আমি মোটা, আমি ভুঁড়িওয়ালা, আমার ওইটা মোটা, তুমি নিতে পারবা না, ঢুকবে না, কষ্ট পাবা, এই দেখে শুধু শুধু ভয় পাচ্ছ। আর এত প্রশ্ন করছো বারবার। আর ভয় কিসের? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝছো? স্যার আমি এত কথা শুনতে চাচ্ছি না, আপনি কি বিয়ে করছেন কি করেন নাই এইটা জানতে চাইছি। আহা, এই তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমি তো বলছি তোমাকে, আসলে আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? দেখুন স্যার, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, বুঝছেন? আচ্ছা, এইটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এইটা জেনে তোমার কি হবে? মনে করেন স্যার আপনি বিয়ে করেননি, তবু আপনি স্বীকার করেন যে হ্যাঁ করছি, তারপরে আমি আপনাকে বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও, হ্যাঁ আমি বিয়ে করছি। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বউ কি আপনার মতো এরকম মোটা? হ্যাঁ, না আমার এতটা না, মানে সেম দেখতে তোমার মতোই, ওই রকম শরীর স্বাস্থ্য, অতটা মোটা, উঁচু লম্বা তোমার মতোই হবে, ফিগার টিগার টল ফিগার। তবে ওই এক জিনিস বেশি দিন খাইতে ভাল লাগে না তো, এই জন্য আর কি তোমার উপরে আমার রুচি দেখলো। তোমার ফাইলটাও সই করতে হবে, তোমার স্যালারিটাও দ্বিগুণ করে দিতে হবে। আর ভাবলাম যে এই সুযোগে তোমার থেকে আমি কিছু একটা নিই। তা তোমার কাছ থেকে একটা দিন চাইছি তো শুধু তোমার ওইটা নেওয়ার জন্য। আর তুমি বড় মোটা, নানান রকম আইডিয়া চাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। আমার বউ তোমার মতোই মোটা, ওই রকমই, বুঝছো? স্যার এসব কথা বাদ দেন, আগে বলুন আপনার বউ কি বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন? হঠাৎ অকালে সে মারা যাবে কেন? এটা কেমন কথা? না স্যার, বলছিলাম যে বেঁচে আছে না মারা গেছে, এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে আপনি আমাকে খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন, এই জন্য আর কি স্যার। ও, এই জন্য এত কথা? আরে পাগলি, আমার জানটা আসলে খুব চাইছে তোমাকে একটাবার খাইতে, বুঝছো? তুমি এত ইতস্তত করছো কেন? একটাবার আমাকে দাও না, একটা সময় করো, মিস করো না। তোমার সব কাজ আমি ওকে করে ফেলবো, কিন্তু দেখো, ভয় পেও না, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি এতটাও বোকা না, এতটাও মানে অমানুষ না, দেখে শুনে সব করব। এতে ভয় পাওয়ার তোমার কিচ্ছু নেই, বুঝছো? আর তোমাকে খাওয়ার আমার খুবই স্বাদ জাগছে, আশাটা পূরণ করবা, এটা হচ্ছে আমার কথা।
ঠিক আছে বস, তাহলে তাই হবে। আগামী বুধবারে ঠিক রেডি থাকবেন, আমি আপনার কাছে চলে যাব। তারপরে দেখে শুনে যেটা হয় ভালো মনে করেন সেটাই করবেন। আমার আবার একটু ভয় লাগে, আমার ওই মোটা, অত বড় মোটা, আমার খুব ভয় লাগে বুঝছেন বস। এই জন্য আর কি বলছি আপনারে। আর বিশেষ করে খালি খালি কিন্তু থাকা যাবে না, মানে কিছু একটা পদ্ধতি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, দেখে শুনে যেটা হয় সেটাই করবো, বুঝছো? নিজেতে এখন বেশ ভালোই বলছেন, আর করার সময় যে আমাকে শেষ করে ফেলবেন, আমি মনে হয় মরেই যাব। আমাকে আপনার যে শরীর যে এরকম মোটা যেভাবে করবেন, আমি কি থাকতে পারবো বস? আমি সহ্য করতে পারবো তো? আরে এত টেনশন করে না তো, সব ঠিক হয়ে যাবে ঘোড়ার ডিম। তুমি অযথা বাড়তি টেনশন করছো, বেশি বেশি ভয় পাচ্ছো। আরে ভয় পাও কেন? তোমার আমার সমন্বয় করেই দুইজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না। দুইজনের ইচ্ছা মতো যেটা হয়, তোমাকে রাজি খুশি করে আমার যতটুকু ইচ্ছা অতটুকুই করব। আর ভয় পেও না। তা ঠিক আছে, এর বেশি আর কিছু বলার দরকার নেই, কথা তো হয়েই গেল। কথা ওইটাই নাকি, নাকি আর কিছু বলবা তুমি? ঠিক আছে বস, তাই হবে। আপনার কথা অনুযায়ী আমি ঠিক বুধবারে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা ঠিক আছে বস, অন্য সময় আবার কথা হবে, এখন রাখি বস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তুমিও ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এই যে ভাই, আপনাকেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।